বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন, এজিএম মেডিকেল অ্যাফেয়ার্স এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব হাইপারটেনশন দিবস উপলক্ষে আজকের এই বিশেষজ্ঞ মতামত সভায়। আমরা সবাই জানি যে হাইপারটেনশন সারা বিশ্বের জন্য এমন একটি ক্রাইসিস, যে ক্রাইসিসের একটি অংশ হচ্ছে বাংলাদেশ। এবং সেই বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা যদি একটু চিন্তা করি, বাংলাদেশ সোসাইটি অফ জেরিয়াট্রিক কার্ডিওলজি আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং আমাদের সাথে আছে প্রথম আলো, যাদের সহযোগিতায় আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সকল মেসেজ বাংলাদেশের সকল জনগণ, সকল চিকিৎসকের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের মাঝে আজকে দেশ বরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞরা আছেন, যাদের পরিচয় আসলে তারা নিজেরাই। সো আমি অযথা সময় নষ্ট করে ওনাদের পরিচয়ের জন্য সময় ব্যয় করব না। আমি আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বাংলাদেশের একজন প্রথিতযশা কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার আব্দুল্লাল শাফি মজুমদার স্যারকে অনুরোধ করব পুরো অনুষ্ঠানটি স্যার শুরু করবেন এবং স্যার সঞ্চালনা করবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডাক্তার মুরাদ। আপনি বলে ফেলছেন যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 17ই মে, এই উপলক্ষে আজকের এই গোল টেবল আলোচনার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত আমাদের হৃদরোগ বিশেষজ্ঞগণ। আমরা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সারা দুনিয়াতে 2005 সাল থেকে চলছে এবং এটার উদ্যোগ হলো ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ। এর কারণ কি? কারণ হাইপারটেনশনটা বা উচ্চ রক্তচাপ হচ্ছে একটি নীরব ঘাতক। এটা অন্যান্য অনেক রোগ আছে যেগুলি রোগী সহজেই অনুধাবন করতে পারে এবং ডাক্তারের পরামর্শ নেয়, কিন্তু উচ্চ রক্তচাপটি এমন যে উচ্চ রক্তচাপ অনুধাবন করতে পারে খুব দু একজন হয়তো পারে, যে তাদের ঘাড় ব্যথা হচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে, কিন্তু বেশিরভাগ লোক দেখা যায় যে সে অনুধাবন করতে পারে না। সে অনুধাবন করতে না পারলেও এই যে রক্তচাপ বেড়ে যাচ্ছে, এর জন্য যে খারাপ প্রতিক্রিয়াগুলি, সেটা মাথার ব্রেন থেকে শুরু করে পায়ের রক্তনালী পর্যন্ত যে ব্যাপী যে খারাপ প্রতিক্রিয়াগুলি হয়, সেটা কিন্তু থেমে থাকে না, সেটা তো চলতে থাকে। কাজেই আমাদের কি করতে হবে? যে সচেতন হতে হবে। সচেতন আমাদের জনসাধারণের হতে হবে, সচেতন আমাদের ডাক্তার সমাজের হতে হবে, এবং পলিসি মেকার যারা, তাদেরও সচেতন হতে হবে যে এই রোগটা একটা নীরব ঘাতক। এবং আমাদের পরিসংখ্যান বলছে আমাদের 5 জনের একজন এই উচ্চ রক্তচাপে ভুগে। আর যদি বয়স বেশি হয়, এমনকি যেমন 60 বছর বয়সের উপরে গেলে দেখা যায় 60% লোকের উচ্চ রক্তচাপ থাকে। কাজেই এটা করতে হবে যে আমাদের একটা স্ক্রিনিং ব্যবস্থা করতে হবে, যেহেতু আমাদের উপসর্গগুলি দেখা যায় না। এই স্ক্রিনিংয়ের জন্যে যে আমরা বিভিন্ন কার্যক্রমে, যেমন চাকরির সময়, আমাদের চাকরিতে ঢোকার সময়, চাকরিকালীন সময়, আবার হয়তো কোনো রুগী আসছে আমাদের কাছে অন্য কিছু ব্যাপার নিয়ে, ডায়রিয়া নিয়ে আসছে, জ্বর নিয়ে আসছে, বা অন্য ধরনের অসুবিধা, তাদেরকেও প্রেশারটা, রক্তচাপটা মাপাটা হলো খুব জরুরি। এইভাবে আমরা ইনসিডেন্টালি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ইনসিডেন্টালি আমরা রক্তচাপটা যে বেশি একজন রুগী এটা বুঝতে পারি। কারণ যখন কমপ্লিকেশন হবে, যখন অ্যাফেক্টেড হবে রুগী, তখন যে রুগী আসবে দেখা যাবে একটা স্ট্রোক নিয়ে আসছে, একটা হার্টের অ্যাটাক নিয়ে আসছে, সেটা অনেক দূর হয়ে গেল। তাহলে আমাদেরকে প্রথম অবস্থাতেই এই রক্তচাপটা কত একজন ব্যক্তি, এটা আমাদের মাপতে হবে। এবং আজকের এই গোল টেবল আলোচনার এটাই মুখ্য উদ্দেশ্য, যে সবাইকে সচেতন করা যে আপনার রক্তচাপটা ঠিক আছে কিনা। এবারে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের যে প্রতিপাদ্য বিষয়, যে আপনার রক্তচাপটা সঠিকভাবে মাপুন, আপনার নিয়ন্ত্রণে রাখুন এবং আপনি দীর্ঘজীবী হন। আমি বলি যে এটা শুধু যে এটা দীর্ঘজীবী না, আসলে আমাদের যে জীবনের যে কোয়ালিটি অফ লাইফ বলি আমরা, সেটাকে ভালো রাখার জন্যে এই উচ্চ রক্তচাপ সঠিকভাবে মাপতে হবে এবং আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এই হলো আমাদের আজকের এই গোল টেবল আলোচনার একটা উদ্দেশ্য। আমার মনে হয় যে আমরা এখন আমাদের যে স্বনামধন্য আমাদের হৃদরোগ বিশেষজ্ঞগণ আছে, প্রত্যেকের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় একটু অবহিত হয়ে নেই। আমি প্রথমে একটু আহ্বান করি আমাদের প্রফেসর একে মনোয়ারুল ইসলাম, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন। উনি বলবেন যে হাইপারটেনশন যে মানুষের মধ্যে জানা থাকে, হাইপারটেনশন বলতে কি বুঝে। টেনশন তো আছে, কিন্তু এই হাইপারটেনশন মানে কি টেনশনের বেশি, সেই জন্য এটা হাইপারটেনশন। এই সম্বন্ধে আপনি একটু বলেন। ধন্যবাদ স্যার। হাইপারটেনশন এর বাংলা হচ্ছে উচ্চ রক্তচাপ। আসলে হাইপারটেনশন
বা উচ্চ রক্তচাপ বলতে বোঝায় এমন একটা রোগ যে ক্ষেত্রে রক্তচাপ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকে এবং এই বেশিটা দীর্ঘমেয়াদে বেশি থাকতে হবে। আমরা জানি যে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তচাপ, দুই ধরনের রক্তচাপ আমরা মাপি, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার বা রক্তচাপ, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা রক্তচাপ। তো সিস্টোলিক ব্লাড প্রেশার স্বাভাবিক একজন মানুষের জন্য মোটামুটিভাবে 100 থেকে 140 মিলিমিটার মার্কারি পর্যন্ত নর্মাল, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 থেকে 90 মিলিমিটার মার্কারি পর্যন্ত নর্মাল। এখন যদি কারো রক্তচাপ হয় সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক ব্লাডটা এই স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হয়ে যায়, অর্থাৎ যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140-এর চেয়ে বেশি থাকে অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90-এর চেয়ে বেশি থাকে অথবা দুটোই যদি বেশি থাকে একই সাথে এই মাত্রার বাইরে, তাহলে আমরা বলতে পারি যে সেই ব্যক্তি উচ্চ রক্তচাপে ভুগছেন। তবে মনে রাখতে হবে একজন সুস্থ মানুষেরও এই রক্তচাপ সারা জীবনে অথবা 24 ঘন্টায় দিনের প্রতিটা সময়ে একই রকম থাকে না, এইটার তারতম্য হয়। এই তারতম্যটা স্বাভাবিক এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কারণে ভয় পেলে, দৌড় দিলে, পরিশ্রম করলে, খেলাধুলা করলে, ব্যায়াম করলে কিন্তু রক্তচাপ সাময়িকভাবে বাড়তে পারে। এইটা কিন্তু উচ্চ রক্তচাপ না। যদি এই রক্তচাপের অস্বাভাবিকতাটা বেশিরভাগ সময় এবং সব সময় যদি বেশি থাকে তখন হচ্ছে এটা উচ্চ রক্তচাপ। এখন উচ্চ রক্তচাপের যখন আমরা কাউকে নির্ণয় করতে যাই, বলতে চাই যে উচ্চ রক্তচাপে ভুগছেন, তাহলে আমাদেরকে জানতে হবে যে এই উচ্চ রক্তচাপটা আমরা কিভাবে রক্তচাপ মেপে বলবো আর কি। তো উচ্চ রক্তচাপ মাপার জন্য আমরা কিন্তু আসলে ব্লাড প্রেশার মাপার যন্ত্র ব্যবহার করি। এখন এই ব্লাড প্রেশার মাপার যন্ত্র এবং এই মাপার পদ্ধতিটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। ব্লাড প্রেশার মাপার জন্য এখনকার দিনে মার্কারির কিছু যন্ত্র পাওয়া যায়, এছাড়া আছে হচ্ছে কাঁটাযুক্ত, আমরা বলি অ্যানেরয়েড ব্লাড প্রেশার মাপার যন্ত্র, আর একটা হচ্ছে যে ডিজিটাল, এখন বাজারে ডিজিটাল ব্লাড প্রেশার মাপার যন্ত্রও প্রচুর আছে। এখন এগুলোর মধ্যে মার্কারিটা যদিও অনেক ভালো, কিন্তু এটা আসলে পরিবেশ দূষণের কারণে পৃথিবীর বহু দেশে এখন আর এটা ব্যবহার হয় না। আর যেটা কাঁটা দিয়ে মাপা হয় অর্থাৎ অ্যানেরয়েড ব্লাড প্রেশার মাপার যন্ত্র, সেটা ভালো, কিন্তু সেটা ডাক্তাররা কিংবা অনেক সময় আমরা বাসাতেও দেখি যে আমাদের জনসাধারণও ব্যবহার করেন। আর এখনকার দিনে যেটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে বিভিন্ন রকমের ডিজিটাল ব্লাড প্রেশার মাপার যন্ত্র। এই যন্ত্রগুলোও আবার বিভিন্ন রকমের এবং বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। কিছু কিছু পাওয়া যায় যেগুলো হাতের কবজির কাছে মাপে, সেগুলো কিন্তু আসলে খুব একটা ভালো বলে আমরা মনে করি না। যেগুলো জাস্ট এই বাহুতে মাপে সেটাই হচ্ছে ভালো। এগুলোর মধ্যে বিভিন্ন কোম্পানির আছে এবং শুনে আশ্চর্য হবেন যে বাজারে এমনকি উন্নত দেশেও যত এই ডিজিটাল ব্লাড প্রেশার মাপার যন্ত্র পাওয়া যায় তার মাত্র শতকরা 15% হচ্ছে সার্টিফাইড, আর বাকি 85% কিন্তু অনুমোদিত। তাহলে অনুমোদন দেয় কারা? স্ট্রাইড বিপি নামের একটা প্রতিষ্ঠান আছে সারা দুনিয়াতে আন্তর্জাতিক, তারা তাদের সার্টিফাই করা মেশিন, ডিজিটাল ব্লাড প্রেশার মাপার মেশিনটাই হচ্ছে ভালো মানের। কাজে যখন এরকম একটা মেশিন আপনারা কিনবেন তখন কিন্তু দেখে নেওয়া উচিত যে সেটা অনুমোদিত কিনা এবং ভালো মানের কিনা। এটা যখন আপনি একটা ভালো মানের ব্লাড প্রেশার মাপার মেশিন পেলেন, তখন যখন আপনি নিজের অথবা আপনার কারো স্বজনের রক্তচাপ মাপবেন তখন অবশ্যই তাকে শান্তভাবে বসানোর পরে একটু সময় নিয়ে যেভাবে মাপার কথা সেই রকম পদ্ধতি অনুসরণ করে মাপতে হবে। অনেক সময় আমরা তড়িঘড়ি করে জাস্ট এসে বাইরে থেকে এসেই সাথে সাথে ব্লাড প্রেশার মাপলাম, সেটাও যেমন ঠিক না। আবার অনেক সময় কাপড়ের উপর দিয়ে আমরা মেপে ফেলি, সেটাও ঠিক না। তো এগুলো নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করে মেপে, যদি অনেকবার মেপে, অ্যাটলিস্ট কয়েকবার মেপে এবং একই মানে যখন আমরা মাপবো পরপর যদি 2 অথবা 3 বার মেপে গড়ে যদি এরকম বেশি পাওয়া যায় এবং একাধিক দিন যদি বেশি পাওয়া যায়, তখন আমরা বলতে পারি যে এই ব্যক্তি উচ্চ রক্তচাপে ভুগছেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে, অনেক জানা গেল। আরেকটা বোধহয় বলা যেত যে কাফের ব্যাপারটা, একটা নির্দিষ্ট কাফ ব্যবহার করতে হয়। আর সাধারণ জনসাধারণের জন্য বলতে পারে, অনেকে বলে কি ডাক্তার সাহেব একটু প্রেশারটা মেপে দেন, এবং আমরাও মাপি। এটা ঠিক না। আমরা বুঝতে পারলাম যে ডাক্তার মনোয়ারের কথা শুনে যে হঠাৎ করে ক্যাজুয়ালি মাপা ঠিক না, ক্যাজুয়ালি মেপে আমরা কিছু বলা ঠিক না। ধন্যবাদ ডাক্তার মনোয়ার।
আমাদের প্রফেসর তৌফিক সাহেব এখানে উপস্থিত আছেন, তৌফিকুর রহমান। উনি বলবেন যে হাইপারটেনশন যে আমরা বলি, এটা লোকজন জানতে চায় এটা কেন হয়, তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে, কোনো কারণ আছে, এটা নিয়ে একটু আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, প্রফেসর আব্দুল শফি মজুমদার স্যারকে, ধন্যবাদ এসকেএফ এবং প্রথম আলোকে। আগামীকাল 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আমাদের এই যে এসকেএফ প্রথম আলো আয়োজন করছে যে অ্যাওয়ারনেসমূলক অনুষ্ঠান বা সচেতনমূলক অনুষ্ঠান, যেখানে আমরা সাধারণত বলি রোগীদেরকে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ রোগ প্রতিরোধ করা চিকিৎসার চেয়ে উত্তম। কেননা যে কোনো হৃদরোগ সাধারণত চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং প্রতিরোধ করা অনেক কম কষ্টসাধ্য এবং কম ব্যয়বহুল। এই জন্য সাধারণত রোগীরা যেটা আমাদেরকে জিজ্ঞেস করে যে রোগীরা আসে, স্যার আমার তো উচ্চ রক্তচাপ আছে, তো উচ্চ রক্তচাপ আমার কেন হলো, কী কারণে আমার উচ্চ রক্তচাপ হলো। এখন উচ্চ রক্তচাপের আমরা যদি দেখি যে কি কয়ভাবে বা দুইভাবে হতে পারে। একটা বলি এসেনশিয়াল হাইপারটেনশন, যেখানে আমরা বলি সুনির্দিষ্ট কোনো কারণ নাই। আর একটা হলো সেকেন্ডারি হাইপারটেনশন, যেখানে আমরা বলি সুনির্দিষ্ট কারণ আছে। এবং সেকেন্ডারি হাইপারটেনশনের সুবিধা হলো যদি আমরা এই যে কারণটাকে যদি চিকিৎসা দিতে পারি, তাহলে দেখা যায় ভবিষ্যতে এই রোগীদের আর ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া নাও লাগতে পারে। বেশ করে বিভিন্ন কারণে হয়, আমরা বলি এন্ডোক্রাইন কারণ যেটা আছে বা কিডনি কারণ যেটা খুব কমন, সেই কারণ যদি আমরা চিকিৎসা করি তাহলে উচ্চ রক্তচাপ ওষুধ ভবিষ্যতে নাও খাওয়া লাগতে পারে। আর একটা যেটা আমরা বলি যে যেটা কমন 95% ক্ষেত্রে, সেটা হলো এসেনশিয়াল হাইপারটেনশন, যেখানে বলি সুনির্দিষ্ট কোনো কারণ নাই, সেখানে আমরা বলি কিছু রিস্ক ফ্যাক্টর আছে বা এগুলো থাকলে উচ্চ রক্তচাপ সম্ভাবনা অনেক বেশি হয়। এখন এর মধ্যে যেটা আমরা কমন বলি যে বংশগতভাবে, অর্থাৎ যদি কার ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ থাকে, বাবা মা বা নিকট আত্মীয় বলে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলি, এতে যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে সন্তানের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা আরও ডিটেলস আলোচনা করবেন আমাদের প্রফেসর অশোক কুমার দত্ত। আর এছাড়া অন্যান্য যেসব রিস্ক ফ্যাক্টরগুলো বলি, যেমন আমরা বলি ওজন খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি ওজন বাড়াইলে আমরা বলি যে মেটাবলিক সিনড্রোম হয়, সেখানে উচ্চ রক্তচাপ হয়, ডায়াবেটিস হয়। আমাদের একটা স্বাভাবিকভাবে ধারণা থাকে যে একবার যদি ডায়াবেটিস হয় বা উচ্চ রক্তচাপ হয় তাহলে কোনোদিন আর ভালো হয় না, এটা সারা জীবন ওষুধ খেতে হয় বা চিকিৎসা করতে হয়। এই একটা ক্ষেত্রে যেখানে আমরা বলি যে ওজন মেটাবলিক সিনড্রোম, সেখানে যদি আমি ওজন নিয়ন্ত্রণ করি বা স্বাভাবিক মাত্রা ওজন মধ্যে নিয়ে আসি, তাহলে আমার ভবিষ্যতে উচ্চ রক্তচাপ ভালো হয়ে যেতে পারে, বা ইভেন যেটা আমরা টাইপ 2 ডায়াবেটিস বলি সেটাও কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আমার ওষুধ নাও লাগতে পারে। শুধুমাত্র লাইফস্টাইলের মাধ্যমে আমরা এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি। আর একটা যেটা আছে যে খাবার, এই খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে লবণ। অতিরিক্ত লবণ যদি আমরা খাই, সবারই লবণ দরকার আছে, কিন্তু পরিমাণের চেয়েও যদি আমরা লবণ বেশি খাই এবং এটা দীর্ঘমেয়াদী যদি আমার এই অভ্যাসটা বজায় থাকে, তাহলে আমার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য লবণযুক্ত খাবার, বিশেষ করে কনফেকশনারি ফুড বা ক্যান্ড ফুড বলে অনেক সময়, অথবা যে সব খাবারে প্রিজারভেটিভ, বিশেষ করে শুটকি জাতীয় খাবার, এগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। যাদের উচ্চ রক্তচাপ আছে অথবা উচ্চ রক্তচাপ যাতে না হয়, সেই জন্য এদিকে আমাকে অ্যাভয়েড করতে হবে। আর অন্যান্য খাবারের মধ্যে অধিক কার্বোহাইড্রেটযুক্ত খাবার আর অধিক সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার যেগুলোতে আছে, এগুলো আমাদেরকে এই জন্য অ্যাভয়েড করতে হবে, এগুলো উচ্চ রক্তচাপ করে। এছাড়া আমাদের বলা আছে যে সব খাবারে পটাশিয়াম কম বেশি থাকে, সেই পটাশিয়ামযুক্ত খাবার যদি আমরা না খাই, বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের কথা বলা হয় কোনো কোনো ক্ষেত্রে, এগুলো যদি খাবারে কম থাকে বা আমাদের শরীরে যদি কম থাকে, তাহলে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বলে থাকে। যদি এটা খুব বেশি না, এটা কোনো কোনো ক্ষেত্রে এটা হতে পারে। আর একটা বলে লাইফস্টাইলের ক্ষেত্রে যে ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ আমরা যদি সেডেন্টারি লাইফস্টাইল বলে মুভমেন্ট কম করি, তাহলে মুভমেন্ট কম করলে এক্সারসাইজ কম করি, তাহলে আমাদের উচ্চ রক্তচাপ সম্ভাবনা থাকে। এবং এক্সারসাইজ যদি করা হয় তাহলে বলে যে আমাদের সিস্টোলিক রক্তচাপও অনেক সময় 5 থেকে 6 মিলিমিটার মার্কেরই কমতে পারে। এছাড়া আরেকটা স্বীকৃত হলো যে অ্যালকোহল, বলা আছে অ্যালকোহল উচ্চ রক্তচাপ করে, এবং এই যারা অ্যালকোহল অভ্যস্ত এবং অ্যালকোহল ছাড়তে পারবে না, তাদেরকে মডারেট করতে হবে যদি তাদের উচ্চ রক্তচাপ থাকে। আর উচ্চ রক্তচাপ থেকে যদি আমরা বাঁচতে চাই বা না হতে চাই, অনেক সময় বলে যে ভ্যাকসিন, এর জন্য আমরা যে রিস্ক ফ্যাক্টরগুলো আলোচনা করতেছি, এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করি, তাহলে এগুলোকে বলা হয় উচ্চ রক্তচাপের ভ্যাকসিন, তাহলে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবো। এছাড়া একটা রিস্ক ফ্যাক্টর বলে, সেটা বলে স্ট্রেস, দুশ্চিন্তা। যদি আমরা স্ট্রেস বেশি করি, কিছু স্ট্রেস হরমোন রিলিজ হয়, যেগুলো আমাদের শরীরের রক্তনালীগুলোকে মাধ্যমে আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করলাম, যদি এই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তা আমরা উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রফেসর তৌফিক। একটা কথা বোধহয় আপনি অ্যাড করতে পারতেন
যে কিছু কিছু ওষুধ আছে যেগুলি রক্তচাপ বাড়ায়, যেমন আমাদের খুব কমন ওষুধ একটা হলো ব্যথার ওষুধ, NSAID NSAID বলি আমরা, আর মহিলাদের ক্ষেত্রে অরাল কন্ট্রাসেপটিভ। এগুলি আরও কিছু ওষুধ আছে, এগুলিও তো খেয়াল করতে হবে যে এই ওষুধগুলি খেলে পরে রক্তচাপটা বাড়তে পারে। স্যার ধন্যবাদ। আমরা একটু যাই প্রফেসর অশোক কুমার দত্ত, তিনি হার্ট ফাউন্ডেশনে কর্মরত আছেন অধ্যাপক হিসাবে, বেসিক্যালি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। তো আসলে এই যে হাইপারটেনশন এর সাথে কি অনেক প্রশ্ন আসে যে আমার বাবা বা আমার প্রেশার ছিল, আমারও কি হবে, বা আমার ভাইয়ের আছে আমারও কি হবে, বা জন্মগত কোনো কারণে কি উচ্চ রক্তচাপ হতে পারে, এই নিয়ে আপনার একটু আলোকপাত করুন। থ্যাংক ইউ মজুমদার স্যার। এসকেপকেও থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে। আগে যেটা ডক্টর তৌফিকুর রহমান বললেন যে রিস্ক ফ্যাক্টরগুলো 95% হাইপারটেনসিভ পেশেন্ট যারা, তাদের কোনো কারণ পাওয়া যায় না। এখন কোনো কারণ পাওয়া না গেলে ওটাকে আমরা প্রাইমারি বলি অথবা এসেনশিয়াল হাইপারটেনশন বলি। এবং এটা দেখা গেছে যে মেজরিটি কেসে ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। এখন ফ্যামিলি হিস্ট্রি বলতে বোঝায় যে ফ্যামিলি টু ফ্যামিলি যে ট্রান্সমিশন হয় যে ডিজিজগুলো, এটাকে জেনেটিক ডিসঅর্ডার বলা হয়, এবং জিন এটার জন্য রেসপন্সিবল। এখন এই জিনটাকে আমরা বলি বংশগত। এখন বংশগত হলে যে একেবারে জন্ম থেকে হবে এরকম কোনো কিছু নাই। বংশগত অসুখ 40-এর পরেও হতে পারে। ব্লাড প্রেশার সেরকম একটা, হাইপারটেনশন সেরকম একটা অসুখ যেটা জন্মগত, সম্ভবত 50% ক্ষেত্রে জন্ম জিনটা রেসপন্সিবল থাকে, এবং 50% আমরা বলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সেটা তার পার্সোনাল হতে পারে, পার্সোনাল ফ্যাক্টর হতে পারে, ফ্যামিলিয়াল হতে পারে, অথবা সারাউন্ডিংস এটার সাথে রিলেটেড হতে পারে। এবং এটা দেখা গেছে যে এক্স্যাক্টলি কোনো জিন স্পেসিফিক নাই যে এই জিনটার জন্য হাইপারটেনশন হয়। মোর দ্যান 100 জিনস দেখা গেছে রেসপন্সিবল, এবং এই জিনগুলো বিভিন্ন লোকের বিভিন্নভাবে হয়তো দেখা যায় যে চেঞ্জ থাকে, যার জন্য মানুষের ব্লাড প্রেশার কন্ট্রোলিং মেকানিজম যেটা মেনলি 3টা, একটা হচ্ছে কিডনি কতটুকু সোডিয়াম এবং ক্লোরাইড এবং পানি এক্সক্রিট করতে পারে, সেটা একটা ফ্যাক্টর। রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম একটা আছে, সেটা কিভাবে কন্ট্রোল করে সেটাও জেনেটিক মেকানিজমে কন্ট্রোল হয়। আর একটা ফ্যাক্টর হচ্ছে অ্যাড্রিনার্জিক অ্যাক্টিভিটি, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। এই 3টা জিনিস মেনলি জিন দিয়ে কন্ট্রোল করে, এবং এই 3টা জিনিসের জন্যই দেখা যায় যে ব্লাড প্রেশার বেশি হয়। আর সেকেন্ডারি কারণ যেটা তৌফিক বললেন যে কিডনি সমস্যা, স্যার যেটা বললেন যে কিছু ওষুধ আছে, সেটা স্টেরয়েড ওষুধ অথবা নন স্টেরয়েড যেটাকে আমরা বলি ব্যথানাশক, সেটার জন্য হতে পারে। এবং যাদের দেখা গেছে এই 3টা সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন, অ্যাড্রিনার্জিক অথবা কিডনি থেকে সোডিয়াম এবং ক্লোরাইড এক্সক্রিশনের ক্যাপাসিটি কম থাকে, এদের দেখা যায় হাইপারটেনশনের টেন্ডেন্সি বেশি হয়। এবং সেই জন্য বলা হয় যে জেনেটিক্যালি অনেক সময় ট্রিটমেন্ট যারা যে ট্রিটমেন্ট দেয়, জেনেটিক ফ্যাক্টরও ট্রিটমেন্টের উপরে অনেক প্রভাব ফেলে। যে কেউ কেউ দেখা যায় গুড রেসপন্ডার, কেউ কেউ দেখা যায় পুয়ার রেসপন্ডার, আবার অনেকে দেখা যায় যে টক্সিক রেসপন্ডার। ওষুধ দিলে দেখা যায় সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বেশি, সেটাও কিন্তু কিছুটা জেনেটিক্যালি মেডিয়েটেড। যাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম খুব অ্যাক্টিভ থাকে, তাদের দেখা যায় এই গ্রুপের ওষুধ, লোসার্টেন পটাশিয়াম অথবা টেলমিসার্টেন অথবা অলমিসার্টেন, এই গ্রুপের ওষুধে ভালো কাজ করে। আবার যাদের দেখা যায় রেনাল এক্সক্রিশন সোডিয়াম বা ক্লোরাইড বেশি হয় না, তাদের দেখা যায় ডায়াবেটিক্সে ভালো কাজ করে। আবার যাদের দেখা যায় খুব অ্যাড্রিনার্জিক অ্যাক্টিভিটি বেশি থাকে, প্যালপিটেশন হয়, অ্যাংজাইটি থাকে, তাদের বেটা ব্লকারে ভালো কাজ করে। সুতরাং ট্রিটমেন্টের ক্ষেত্রেও জেনেটিক ফ্যাক্টর একটা রেসপন্সিবল। সেই জন্য আমি অনেকের ক্ষেত্রে আমি ফ্যামিলি হিস্ট্রি দেখি, যাদের বাবা মার যদি হাইপারটেনশন থাকে তাহলে 50% চান্স আছে যে পরের জেনারেশনে হাইপারটেনশন হবে। দুজনেরই যদি হাইপারটেনশন থাকে, চান্স অফ হাইপারটেনশন পরের জেনারেশনে আরও বেশি। সেই জন্য বলা হয় যে ফ্যামিলি হিস্ট্রি জানাটা যেমন ইম্পর্টেন্ট, সেটা জানলে যেটা হয় যে ফ্যামিলিয়াল হাইপারটেনশন যেটা, এটা ইউজুয়ালি 50 বা 50-এর পরে হয়, 50-এর আগে শুরু হয়। এবং 50 বা 60-এর পরে যাদের হয়, এটা সাধারণত দেখা যায় বয়সজনিত কারণে প্রেশার বাড়ার একটা টেন্ডেন্সি থাকে।
মানুষের রক্তনালীর ওয়ালটার ইলাস্টিসিটি কমে যায়, সেটাও একটা প্রেশার বাড়ার কারণ। কিন্তু যদি আর্লি এজ 40 বা 50 হয়, মোস্টলি সেটা দেখা যায় বংশগতভাবেই হয়। এবং বংশগতভাবে যদি কারো হিস্ট্রি থাকে যে তার বংশগতভাবে ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে, তাদের যেটা এর আগে ডক্টর মনোয়ার বললেন যে স্ক্রিনিং, এবং স্যারও বলছেন যে স্ক্রিনিংটা খুব আর্লি এজে করতে হবে, হয়তো 30 বা 35 এই বয়স থেকে স্ক্রিনিং করতে হবে। নাহলে অনেকে দেখা যায় হাইপারটেনশন থেকে কিডনি ড্যামেজ হয়ে গেছে, হাইপারটেনশন থেকে স্ট্রোক হলো অথবা হার্ট অ্যাটাক হলো, তারপরে গিয়ে ধরা পড়লো না রিজন বিহাইন্ড দ্য অল দিস ডিজিজ ইজ হাইপারটেনশন, এরকম হয়। এটা হলে তাদের যেমন আর্লি ডিটেকশন ইম্পর্টেন্ট, তাদের ট্রিটমেন্ট করতেও সুবিধা হয়। আর্লি ট্রিটমেন্ট করলে ওষুধ কম লাগে, লাইফস্টাইল মডিফিকেশনে সহজ হয়, এবং কমপ্লিকেশনও অনেক দেরিতে হয় অথবা হয় না। আর জেনেটিক ফ্যাক্টরের সাথে পারিবারিক একটা ফ্যাক্টর এটার সাথে রিলেটেড, যদিও দ্যাট ইজ নট রিলেটেড টু জিন। পারিবারিক যেমন একই পরিবারে কোনো পরিবারে দেখা যায় ডায়েটারি হ্যাবিট একটু ডিফারেন্ট, সল্ট বেশি খায়, জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড অথবা ক্যান ফুড, যেটা ডক্টর তৌফিক বললেন, এগুলো একটা পারিবারিকভাবে চলে আসে। স্লিপ প্যাটার্ন ডিফারেন্ট পরিবারে দেখবে যে ডিফারেন্ট রকম, এবং স্লিপ প্যাটার্নটাও একটা ইম্পর্টেন্ট হাইপারটেনশন তৈরি করার জন্য। তাছাড়া ফ্যামিলিয়াল ডিসহারমনি বললেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছুটা ফ্যামিলি রিলেটেড। সুতরাং বংশগতর সাথে পারিবারিকভাবেও এই হাইপারটেনশন অনেকটা রিলেটেড। আর যাদের দেখা গেছে যে এই বংশগতভাবে হাইপারটেনশন হয়, তাদের কিন্তু কিছুটা যে কোনো কমপ্লিকেশন, যেটাকে আমরা বলি যে টার্গেট অর্গান বা এন্ড অর্গান, সেটা স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, চোখের সমস্যা রেটিনোপ্যাথি হতে পারে, অথবা কিডনি ড্যামেজ হতে পারে। এগুলোও দেখা যায় যে সবার একরকম না। অনেকের দেখা যায় 10 বছর হাইপারটেনশন ডায়াবেটিস আছে, তাদের কিডনির কিছুই হয়নি, হার্ট অ্যাটাকও হচ্ছে না, আবার স্ট্রোকও হচ্ছে না। কিন্তু অনেকের দেখা যায় জেনেটিক্যালি এদের টেন্ডেন্সি থাকে যে স্ট্রোক প্রন পেশেন্ট, হার্ট অ্যাটাক প্রন পেশেন্ট, কিডনি ড্যামেজের প্রন পেশেন্ট, এটাও জেনেটিক্যালি। সুতরাং জেনেটিক্যালি হাইপারটেনশনের সাথে সাথে ডায়াবেটিস, কোলেস্ট্রল এবং এই যে কমপ্লিকেশন স্ট্রোক, হার্ট অ্যাটাক অথবা কিডনি ড্যামেজের, এগুলো কিছুটা জেনেটিক্যালি ট্রান্সমিটেড হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। এই আরেকটা যে অনেক সময় বাবা মা আসেন যে 10-12 বছরে একটা বাচ্চাকে নিয়ে, যে তার তো উচ্চ রক্তচাপ, তো সেটা একটা কারণ, যে সেটা কিন্তু ট্রিটেবল কারণ, যে বড় রক্তনালী চেপে যাচ্ছে, কোয়াক্টুয়েশন অফ দ্য অর্টো বলি আমরা ডাক্তারি ভাষায়। কাজে ছোট বাচ্চাদেরও হতে পারে, কিন্তু ওইটাতে ভয় পাওয়ার কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এটা ট্রিটেবল কোনো কারণে হচ্ছে, সেটা আমরা একটু অ্যাড করতে পারি যে বাচ্চাদেরও একটা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট স্যার, যে যদি 30 বা তার নিচে যদি হাইপারটেনশন হয়, ডেফিনেটলি অন্য কোনো কারণে প্রেশার হচ্ছে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা জানতে পারলাম আসলে তো বংশগত কারণে বহু রোগ, খালি হাইপারটেনশন না, অনেক ধরনের রোগী জেনেটিক্যালি ডিটারমাইন্ড। এটা তো এখনকার দিনে নির্ধারিত হয়েছে যে জেনেটিক ডিটারমাইন্ড। আমরা একটু প্রফেসর খন্দকার কামরুল ইসলাম কাছে যেতে চাই। উনি সাবেক অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল। এই যে আমরা উচ্চ রক্তচাপ হলে আমরা তো মাপতে পারি, ব্লাড প্রেশার মেশিন দিয়েই তো মাপলাম, তাইলে আর কি পরীক্ষা নিরীক্ষা করার দরকার? এটা কিন্তু পেশেন্টটা খুব জিজ্ঞেস করে, আপনি তো জানলেনই আমার প্রেশার বেশি, ওষুধ দেন, আবার এতগুলি পরীক্ষা দিলেন কেন? এটা কি একটু বলবেন যে এটা আসলে আমাদের কি যৌক্তিকতা আছে পরীক্ষা করার? ধন্যবাদ প্রফেসর আব্দুল্লাহ শাফি মজুমদার। আগামীকাল ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, সেই উপলক্ষে এসকেএফ এবং প্রথম আলোর আজকে যে অনুষ্ঠান আয়োজন করছে, সাধারণত আমাদের পেশেন্টদের অ্যাওয়ারনেসের জন্য এই প্রোগ্রামটা। এবং আমাদের প্রফেসর শাফি মজুমদার যে কথাটা বললেন যে আসলে ব্লাড প্রেশার মেজার করলে তো হয়ে গেল, তাহলে ডায়াগনোসিস তো হয়ে গেল খুব ইজি, তাহলে আর এত পরীক্ষা নিরীক্ষা কী দরকার? হ্যাঁ, তবুও আমরা পরীক্ষা আমাদের কিছু করতে হয়। সেই পরীক্ষাগুলিকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে যে কিছু আমরা মানে রুটিন টেস্ট, হ্যাঁ, বেসিক টেস্ট কিছু করি। আর কিছু টেস্ট করি আমরা পেশেন্টের হাইপারটেনশনের জন্য টার্গেট অর্গান ড্যামেজ অলরেডি হয়ে গেল কিনা সেটার জন্য। আর কিছু ইনভেস্টিগেশন করি কিছু সেকেন্ডারি কজ,
হ্যাঁ ডিটেক্ট করার জন্য কিছু আমরা স্পেশাল টেস্ট করি, যেগুলি আমরা সিলেক্টিভ পেশেন্টের সবার জন্য করি না। কেন প্রথমেই ডাক্তার অশোক বলে দিয়েছে যে হাইপারটেনশনের কারণ 95% পেশেন্টেরই কারণ জানা যায়নি, হ্যাঁ, আর 5% পেশেন্টের হয়তো কোনো কারণ আছে। সেই জন্য ওই যে স্পেশাল টেস্টগুলি আমরা সিলেক্টিভলি করি, সবার জন্য করি না। তা প্রথমে যদি আমরা ধরি যে আমরা বেসিক টেস্ট কী কী করব, বেসিক টেস্টের মধ্যে যে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের শিক্ষকরা শেখাচ্ছে যে তোমার কাছে টাকাও নাই আর ইনভেস্টিগেশন, মিনিমাম ইনভেস্টিগেশন কী করবা। তাহলে আমাদের শেখানো হয়েছে তখন 1 নম্বর টেস্ট হচ্ছে ইউরিন দিয়ে শুরু করতে হয়। সেই জিনিসটা এখনও আমরা চর্চা করতেছি। এটা মানে প্রেশার রোগী আসলে হ্যাঁ ইউরিন পরীক্ষা করতে ভুল করি না। তো ইউরিনের মধ্যে আমরা সাধারণত কী দেখি, হ্যাঁ আমরা রুটিন টেস্টের মধ্যে হ্যাঁ যে আরবিসি, পাস সেল, হ্যাঁ অ্যালবুমিন, প্রোটিন, এই জিনিসগুলো দেখি। সেকেন্ড যে পোস্ট টেস্টের মধ্যে চলে আসে আমরা যে ব্লাড টেস্ট, হ্যাঁ ব্লাডের মধ্যে আমরা হ্যাঁ হিমোগ্লোবিন পার্সেন্টেজ, হেমাটোক্রিট রেশিও। তার নেক্সট চলে আসে যে কিডনি ফাংশন, হ্যাঁ সেরাম ক্রিয়েটিনিন, তারপরে হচ্ছে ইলেকট্রোলাইটস, লিপিড প্রোফাইল, হ্যাঁ ব্লাড সুগার। পরবর্তীতে আমরা কিছু পেশেন্টের যে ইউরিক অ্যাসিড দেখি। আর যেটা হচ্ছে যে ইসিজিটা আমরা এখন রুটিন টেস্টের মধ্যে পড়ে গেছে, এখানে ইজি অ্যাভেলেবল। আমরা গ্রাম যদি একটা ছোট মানে মফস্বল এলাকাতেও থাকি, আজকাল ইসিজি সব জায়গায় অ্যাভেলেবল। তো ইসিজি আমরা একটা রুটিনলি করি। ইসিজি দেখে আমরা দেখতে পারি যে পেশেন্ট যদি ফার্স্ট টাইম আমার কাছে প্রেশার নিয়ে আসে, হ্যাঁ যে কোনোদিন তার প্রেশার ছিল না, কিন্তু পেশেন্ট অস্বীকার করতেছে যে তার প্রেশার নেই, কিন্তু আমরা ইসিজি ইকো এগুলি করলে কিছুটা আমরা ইন্ডিকেট করতে পারি যে তার প্রেশার ছিল, অলরেডি কিছুটা তার এফেক্ট হয়ে গেছে। এটা গেল আমরা রুটিন টেস্টের মধ্যে। আর হচ্ছে যে কিছু টেস্ট করি আমরা যে তার টার্গেট অর্গান ড্যামেজ বলতে আমরা যদি মানে তার ব্রেন থেকে শুরু করে মাথা, হ্যাঁ তার সেখানে কোনো তার ইস্কেমিক চেঞ্জ আসছে কিনা, হ্যাঁ হেমোরেজ আছে কিনা, কোনো অ্যানিউরিজম আছে কিনা, তো সেটার জন্য আমরা সিটি স্ক্যান করি, হ্যাঁ এমআরআই করি। তারপর কিছু পেশেন্টের আমরা হ্যাঁ যে ক্যারোটিড ডুপ্লেক্স করি, ক্যারোটিড থিকনেস দেখার জন্য, হ্যাঁ অথবা কোনো থ্রোম্বোসিস আছে কিনা। নেক্সট যদি আমরা আসি হার্টের টেস্টের মধ্যে আমরা ইসিজি তো আমরা আগেই বলে আসছি। নেক্সট টাইমে আমরা যেটা করি ইকো কার্ডিওগ্রাম দেখে আমরা অ্যাসেস করতে পারি যে তার মানে প্রথম স্টেজে সাধারণত লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, হ্যাঁ এটা হয়তো এটা হচ্ছে স্টেজ 1 হার্ট ফেলিওর, কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হওয়া মানে তার অলরেডি কিছুটা চেঞ্জ শুরু হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে তখন পেশেন্টকে আরও সাবধান করতে পারি যে আপনার ট্রিটমেন্টের ব্যাপারে আরও সাবধান হতে হবে। তারপরে হার্ট ফেলিওরের এভিডেন্স আছে কিনা, ভালভুলার কোনো হার্ট ফেলিওরের জন্য ভালভুলার রিগার্জিটেশন আছে কিনা, সেগুলি আমরা ইকোতে দেখি। তারপরে আমরা আসতেছি যে অনেক চোখের, হ্যাঁ অনেক পেশেন্টের চোখের কোনো চেঞ্জ আসলো কিনা, সেই জন্য অনেক সময় ফান্ডোস্কোপি টেস্ট করতে বলি, চোখে অনেক চেঞ্জটাও ধরা পড়ে। এরপরে আমরা চলে আসি যে তার যে কোনো সেকেন্ডারি কজের মধ্যে হচ্ছে যে মানে কিডনি কজের মধ্যে তো আমরা যে আল্ট্রাসোনোগ্রাম করে কিডনির সাইজ, হ্যাঁ তারপরে কোনো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আছে কিনা, তারপরে রেনাল ফাংশনস অ্যাসেসমেন্ট। এছাড়া আমরা সিটি স্ক্যান অনেক সময় করি সেকেন্ডারি কজ কোনো টিউমার, হ্যাঁ সুপ্রারেনাল গ্ল্যান্ডে কোনো টিউমার দেখার জন্য। আর কতগুলি স্পেশাল টেস্ট আমরা করা হয় যে কোয়ার্কটেশন অফ দ্য আওর্টা জন্য, হ্যাঁ রেনাল আর্টেরিওস্টেনোসিসের জন্য অনেক সময় আমরা রেনাল ডুপ্লেক্স করি অথবা অ্যানজিওগ্রাম করি। এটাও একটা কজের মধ্যে পড়ে আর কি। আর ফাইনালি যেটা হচ্ছে যে মানে আজকাল যেটা মানে কিছু পাওয়া যাচ্ছে আর কি, যে অনেকে স্লিপ অ্যাপনিয়া একটা কজ প্রেশারের জন্য, সেজন্য আমরা অনেক সময় পলিসমোগ্রাফি কিছু স্পেশাল সিচুয়েশনে পলিসমোগ্রাফি করতে দিই যে তার কজ ডিটেক্ট করার জন্য। তার মানে থ্যাংক ইউ, এই পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ প্রফেসর কামরুল। তার মানে আমাদের উচ্চ রক্তচাপ নির্ণয় করাটাই শেষ নয়, উচ্চ রক্তচাপের কোনো কারণ খুঁজে পাওয়া যায় কিনা, ওটা আমাদের কোনো সিস্টেমকে এফেক্ট করছে কিনা এটাও দেখা দরকার। এবং আমাদের কোনো সময় আমাদের ওষুধ চুজ করার জন্য আমাদের কিছু পরীক্ষা করা দরকার আছে যে আমরা কী ধরনের দিব। কাজে এটা আমাদের যৌক্তিক যে আমরা পরীক্ষা করব না করাটাই, বরং এটাকে একটা বড় লিমিটেশন হিসেবে ধরবো কেউ যদি না করে থাকে। আর ওই 10 টাকার ইউরিন টেস্টের কথা আমি একটু না বলে পারি না, এটা প্রফেসর M.A. কাদরি স্যার আমাদের টিচার ছিলেন, হি ওয়াজ এ ভেরি গ্রেট ক্লিনিশিয়ান। উনি এই কথাটা খুব করে বলতেন যে তোর পকেটে 10 টাকা আছে, কি করবি একটা উচ্চ রক্তচাপ
ইউরিনটা পরীক্ষা করেন এবং ইউরিনের এই সমস্ত ডিটেলস উনি বলতেন। আজকে স্যারকে একটু শ্রদ্ধা ভরে স্মরণ করি। এখন আমরা একটু যাই আমাদের স্বনামধন্য ডাক্তার মমিনুজ্জামান। উনি তো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসাবে সারা দেশে বা বিদেশেও এটা পরিচিতি। আজকে আমাদের কাছে একটু যদি বলেন যে উচ্চ রক্তচাপের জন্য আমাদের হার্টের ভিতরে কি কি ক্ষতি হতে পারে। ধন্যবাদ প্রফেসর আব্দুল্লাহ শাফি মজুমদার স্যার। বিশেষ করে আমি এই সুবাদে প্রথম আলো, বাংলাদেশ সোসাইটি অফ জেরিয়াট্রিক কার্ডিওলজি এবং এসকেএফ এই সকলের উদ্যোগে এই অনুষ্ঠানটা করা এবং আমাকে এখানে ইনক্লুড করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং হাইপারটেনশন, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এই প্রোগ্রামটা আসলে জনসচেতনতামূলক এবং যেহেতু এটা মাস মিডিয়াতে যায় অনেক লোকের কিছু হলেও তার ব্যক্তি জীবনে তার কিছু জ্ঞানের পরিধি বাড়ে এবং তার ব্যক্তি জীবনে তার এই অসুখ থাকলে সে থেকে নিবৃত্ত হতে পারে। বলে রাখা ভালো যে এটা একটা নীরব ঘাতক, কারণ এর কোনো ডায়াগনোসিসটা বেশিরভাগ ক্ষেত্রেই ইনসিডেন্টলি হয়। হঠাৎ করে যে ওজন স্যার বললেন যে প্রেশার মাপলো হাই, এটি সে প্রথম আইডেন্টিফাই হয়েছে। যদি না হতো তাহলে এর আলটিমেটলি এর লং টার্ম একটা ইফেক্টে সে ধরা পড়তো এবং এর উপসর্গও নেই তেমন। অনেকে দেখা যায় ব্লাড প্রেশার ডায়াগনোসিস হওয়ার পরে সে খেয়াল করছে হেডেক হয়, আদতে হেডেক তার আগেও ছিল কিন্তু সে এটাকে ঠিক হাইপারটেনশনের কারণ হিসেবে ধরে নেই। বেশিরভাগ ক্ষেত্রে এটা আকস্মিকভাবেই আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং এই ব্লাড প্রেশার যদি অনিয়ন্ত্রিতভাবে দীর্ঘদিন চলে তাহলে তার যে ব্যাড ইফেক্টটা, সেই ব্যাড ইফেক্টটা শরীরের বিভিন্ন অর্গানে এর প্রতিফলন হয়। একেবারে মাথা থেকে শুরু করে ব্রেনে হতে পারে, চোখে হতে পারে, হার্টে হতে পারে, কিডনিতে হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার সিস্টেমে হতে পারে। কারণ ব্লাড প্রেশার একটা প্রেশার, সেই প্রেশারের এগেনস্টে হার্ট কাজ করতেছে টু ওভারকাম দ্যাট প্রেশার, যার ফলে ওর নিজের কিছু সমস্যা হয়। বিশেষ করে যেমন ধরেন দীর্ঘদিন যদি কারোর ব্লাড প্রেশার থাকে তো এই প্রেশারের এগেনস্টে হার্ট ওভারওয়ার্ক করার জন্য তার নিজের মাংসপেশি মোটা হয়ে যায়। এই যে নিজের মাংসপেশি মোটা হয়ে গেল তাতে করে তার কিন্তু স্বাভাবিক কর্মক্ষমতা কিছু হলেও কমবে, যদিও প্রথম দিকে তার কোনো প্রতিফলন হয় না, কিন্তু দীর্ঘমেয়াদী এর একটা ব্যাড ইফেক্ট হয়। যেমন এরা এক সময় বয়স বাড়ার সাথে সাথে এদের দেখা যায় যে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর শুরু হয়েছে। ডায়াস্টোলিক হার্ট ফেলিওর মানে তার পাম্পিং ফাংশন ঠিক আছে কিন্তু যেহেতু মাংসপেশি মোটা তার ডিস্টেন্সিবলি কমপ্লায়েন্সটা কমে গেছে, যাতে অল্পতে হাঁপিয়ে যায়। কারণ অল্পতে হাঁপিয়ে যায় কারণ হলো যে একটু বেশি হাঁটে, একটু পরিশ্রম করে, তখন লাংস হার্টের ভিতরে প্রেশার বেড়ে যায়, সেটা ব্যাকফ্লো করে লাংসে তার ইফেক্ট হয় এবং অল্পতে হাঁপিয়ে যায়। রোগী এমনি সুস্থ আছে, বসে আছে, কিন্তু হাঁটতে গেলে হাঁপিয়ে যায়। এটা একটা ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। এবং ইন্টারেস্টিংলি এই গ্রুপের পেশেন্ট ডায়াগনোসিসই হয় না, অথচ এর কারণ কিন্তু হাইপারটেনশন। আমরা যদি এইটাকে মানে বের করতে না পারি তাহলে এই অংশ পেশেন্ট ধীরে 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 কিন্তু আরও খারাপের দিকে যাবে। আর একটা অংশ আছে যে দীর্ঘদিন এই প্রেশার ওভারকাম করার জন্য হার্ট দুর্বল হয়ে যায়, সেটাকে আমরা বলি সিস্টোলিক হার্ট ফেলিয়ার। তার মানে তার পাম্পিং ফাংশন কমে গেছে এবং এই পাম্পিং ফাংশন কমে যাওয়ার জন্য তার ইজেকশন ফাংশন কমে গেছে এবং এই প্রেশারটা অনিয়ন্ত্রিত থাকার জন্যই কিন্তু তাদের এই সমস্যাটা হচ্ছে। এবং তাদের শরীরে পানি জমবে, অল্পতে হাঁপিয়ে যাবে, রাত্রে ঘুমাইতে পারবে না, ঘুমিয়ে আছে হঠাৎ করে দম বন্ধ হয়ে যাবে, উঠে বসে পড়বে, শরীরে হাত পায়ে পানি জমে যাবে। এগুলো হচ্ছে ডায়াস্টোলিক সিস্টোলিক হার্ট ফেলিওরের। আর একটা বড় একটা অংশ যেটা নিয়ে আমাদের সবারই দুশ্চিন্তা, সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। হার্টের যে শরীরের সমস্ত জায়গায় সে রক্ত সঞ্চালন করে, ওর নিজেরও কিন্তু রক্তের প্রয়োজন হয়। যেমন একটা পাওয়ার হাউস, সারা শহরে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে, ওর নিজেরও তো ইলেকট্রিক সাপ্লাই দরকার, ওর নিজের চলার। সিমিলারলি হার্টেরও কিন্তু নিজের চলার জন্যে ওর কিছু খাদ্য দরকার, যেটা তার রক্তনালীর মাধ্যমে পায়, আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি। হাইপারটেনসিভ পেশেন্ট যদি আনকন্ট্রোল থাকে তাহলে এক ধরনের ব্লাড ভেসেলের, হার্টের নিজস্ব ব্লাড ভেসেলের ক্ষতি হয়। সেই ক্ষতির কারণে ওখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এবং যে হার্টের যে মেজর রক্তনালীগুলো আছে সেখানে ব্লক হয় এবং আলটিমেটলি এটা করোনারি আর্টারি ডিজিজ, হার্ট অ্যাটাক এই ধরনের উপসর্গ নিয়ে আসে। আরেকটা গ্রুপ আছে দীর্ঘদিন হার্ট অ্যাটাক, হার্টের হাইপারটেনশনের পেশেন্টের অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সাধারণত বয়স্ক লোকেদের হয়, হার্টবিট হঠাৎ অ্যাবনর্মাল হয়ে যায়, ইরেগুলার হয়ে যায়। এটাও দীর্ঘমেয়াদী হাইপারটেনশনের একটা
উপসর্গ বলা চলে, যেটা সরাসরি হার্টকে এফেক্ট করে। সর্বোপরি এইগুলোই মোটামুটি হার্টের এফেক্ট করে হাইপারটেনশন। তবে যদি হাইপারটেনশনকে সময় মতো কন্ট্রোল করা যায় তাহলে এর সবগুলোকেই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব। সেই জন্য আমি মনে করি সবাই সচেতন হবে, আর্লি ডিটেকশন করা, যে ব্লাড প্রেশারটা যেন অনিয়ন্ত্রিত পর্যায়ে না যায়। যত বেশি অনিয়ন্ত্রিত, যত দীর্ঘদিন অনিয়ন্ত্রিত হবে, তত বেশি এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার মমিনুজ্জামান। তো কাজে হার্টকে ঠিক রাখার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, এটা হলো আপনার কাছ থেকে আমরা বুঝতে পারলাম যে এটাই হলো মোদ্দা কথা। আমরা প্রফেসর খালিকুজ্জামান, উনি বিভাগীয় প্রধান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ওনার কাছ থেকে একটু শুনতে চাই। এটা তো হার্টের সমস্যাগুলি শুনলাম, এছাড়াও তো উচ্চ রক্তচাপের জন্য আরও অন্যান্য সমস্যা হতে পারে, এগুলি একটু একটু আলোকপাত করেন যদি। ধন্যবাদ আয়োজকদের, যারা এই সুন্দর একটা অনুষ্ঠান সুন্দর সময়ে আয়োজন করার জন্যে বিশ্ব হাইপারটেনশন দিবসের জাস্ট প্রাককালে। ধন্যবাদ সহ আলোচকবৃন্দকে, যারা এত সুন্দর একটা আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্যে। তো এতক্ষণ তো আমরা খুব সুন্দর সুন্দর কথা শুনলাম, হাইপারটেনশন মাপা, ডায়াগনোসিস, ইনভেস্টিগেশনস এবং অনেক কিছুই। কিন্তু এখন যে কথাগুলো আমরা শুনবো সেগুলো হয়তো বা অনেকের আতঙ্কের সৃষ্টি করতে পারে, ভয়ের উদ্রেক করতে পারে। তো ভয়ের কোনো কারণ নেই, যদি হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে এই ধরনের জটিলতা থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। তো জটিলতাগুলো তখনই ঘটবে যদি এই হাইপারটেনশন লম্বা সময় ধরে অনিয়ন্ত্রিত থাকে। কি কি জটিলতা হতে পারে আমরা যদি এবারের স্লোগানের দিকে তাকাই, যে ডায়াগনোসিস হাইপারটেনশন মোর অ্যাকুরেটলি দেন কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। তার মানে হচ্ছে যে আপনি যদি কন্ট্রোল করেন তাহলে আপনি ভালো থাকবেন এবং দীর্ঘজীবী হবেন। যদি না করেন, যদি আমরা না করতে পারি, তাহলে কি করতে পারে? জাস্ট উল্টোটা করতে পারে, হয়তো আমরা দীর্ঘজীবী নাও হতে পারি, অল্প সময়ের মধ্যে আমরা রোগাক্রান্ত হতে পারি, বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে আমরা অল্প সময় মৃত্যুবরণ করতে পারি। সুতরাং এই স্লোগানের মধ্যেই হাইপারটেনশনের জটিলতার কথাগুলো সুন্দর করে সহজ ভাষায় বিধৃত করা আছে। কারণ আমি যদি শুরু করি, এটা মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত তার জটিলতা হতে পারে। এবং এটা বলা হয়, যেটা মমিনুজ্জামান স্যার বললেন, যেটা যদি দীর্ঘ সময় থাকে এবং অনিয়ন্ত্রিত থাকে, তো এই জন্য এটাকে বলা হয় যে কন্টিনিউয়াস এবং গ্রেডেড রিলেশনশিপ। যত বেশি হাই ব্লাড প্রেশার থাকবে তত বেশি জটিলতা হওয়ার আশঙ্কা, যত বেশি সময় ধরে অনিয়ন্ত্রিত থাকবে তত বেশি জটিলতা হওয়ার আশঙ্কা। একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রতি 10 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার যদি বাড়ে অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি বাড়ে, তাহলে এটা হৃদরোগ এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি প্রায় দ্বিগুণ করে ফেলতে পারে। সুতরাং এটার সাথে একটা গ্রেডেড রিলেশনশিপ আছে। এখন মাথায় কি কি ঘটতে পারে? মাথায় ব্রেন রয়েছে, মস্তিষ্ক রয়েছে, মস্তিষ্কের মধ্যে রক্তনালী রয়েছে। এই রক্তনালীগুলো যদি প্রেশারের প্রভাবে, এগুলো দু ধরনের প্রবলেম তৈরি করতে পারে। একটা হচ্ছে যে অস্বাভাবিকভাবে স্ফীত হয়ে যেতে পারে এবং পরবর্তীতে ফেটে যেয়ে রক্তক্ষরণ করতে পারে, সেটাকে আমরা বলছি হেমোরেজিক স্ট্রোক বা রক্তক্ষরণ জনিত স্ট্রোক। আরেকটা হচ্ছে যে রক্তনালীগুলি চিকন হয়ে, ব্লকেজ হয়ে, বন্ধ হয়ে ব্রেনের টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটাকে বলছি আমরা ইস্কেমিক স্ট্রোক অথবা ইস্কেমিয়া জনিত ব্রেনের রোগ। তাহলে সেটা শুধু যে একটা মানুষের হঠাৎ মৃত্যুর কারণ ঘটতে পারে তা নয়, সেটা কিন্তু একই সঙ্গে একটা মানুষকে সারা জীবন একটা শারীরিক বৈকল্যের দিকেও ঠেলে দিতে পারে, যেটা সমাজ এবং রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারেন একজন ব্যক্তি বা একজন মানুষ এই শারীরিক বৈকল্যে যদি উপনীত হন। দ্বিতীয় হচ্ছে, দীর্ঘ সময় ধরে যদি এই ধরনের রক্তনালীগুলো শুকিয়ে যায়, চিকন হয়ে যায় এবং ব্রেনের রক্তনালীগুলো অবরুদ্ধ হয়ে পড়ে, বন্ধ হয়ে পড়ে, তাহলে এক ধরনের ডিমেনশিয়া, ভাস্কুলার ডিমেনশিয়া রোগ বলি আমরা, যাতে একজন মানুষের মানসিক বৈকল্য ঘটতে পারে এবং সেটাও একটা সমাজের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়াতে পারে, তার নিজের জন্য তো বটেই। সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট দিক। তারপরে যদি আমি একটু নিচের দিকে আসি, তাহলে আমরা বলি যে নেকের ব্লাড ভেসেল, যে রক্তনালীগুলো, বড় রক্তনালী ধমনীগুলো ব্রেনে যায়, ব্রেনে রক্ত প্রবাহ, ব্রেনে খাবার, ব্রেনের অক্সিজেন সরবরাহ করে, এগুলো আবার চিকন হয়ে যেতে পারে অ্যাথারোস্ক্লেরোটিক প্রসেসের জন্য, এবং যার ফলশ্রুতিতে ব্রেনে বারবার স্ট্রোক হতে পারে, যেটাকে আমরা বলছি রিকারেন্ট টিআইএ,
ট্রেনজেন্ট ইসকেমিক অ্যাটাক, সেটাও একটা সময় পরে ব্রেনের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, যেটা নিয়ে আমাদের প্রফেসর মোমিনুজ্জামান স্যার সুন্দর করে বললেন, হার্টের এর অনেক বড় প্রভাব পড়তে পারে, যেটা আমরা অলরেডি শুনলাম সুন্দর করে। তারপরে যদি আমরা আরও নিচে যাই, তাহলে আমরা দেখব যে এর আগে আমরা চোখের দিকে যদি তাকাই, চোখের রেটিনায় সবচেয়ে বেশি হিমোরেজিক স্পট তৈরি হয়। তারপরে যদি অ্যাকিউট রাইজ, হঠাৎ করে অনেক ব্লাড প্রেশার বেড়ে যায়, তাহলে চোখের যে নার্ভ রয়েছে, অপটিক নার্ভ, সেগুলোতে পানি এসে ফুলে যেতে পারে, এবং এটা যদি লম্বা সময় ধরে থাকে তাহলে অপটিক নার্ভগুলো শুকিয়ে যেতে পারে, শুকিয়ে সেটা একটা অন্ধত্বের কারণ হয়ে যেতে পারে। এছাড়া রেটিনাতে যে রক্ত প্রবাহ করে, সেন্ট্রাল রেটিনাল আর্টারি, দীর্ঘদিন হাইপারটেনশন যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে সেখানেও এক ধরনের প্রভাব পড়ে রক্তনালীগুলো শুকিয়ে যেতে পারে, চিকন হয়ে যেতে পারে, এক সময় বন্ধ হয়ে যেতে পারে, এবং আলটিমেটলি অপটিক নার্ভ বা আমাদের দৃষ্টিশক্তির জন্য যে নার্ভটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, সেটা শুকিয়ে যেয়ে আলটিমেটলি অন্ধত্বের কারণ হতে পারে। তারপর রক্তনালীর দিকে যদি তাকায়, বড় বড় রক্তনালী হার্ট থেকে বেরিয়ে আসছে, অ্যাওর্টা বলি আমরা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা অ্যান্ড দেন অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এগুলোতে হাই ব্লাড প্রেশারের চাপে দুই ধরনের সমস্যা করতে পারে। প্রধানত এগুলো স্ফীত হয়ে যায়, অস্বাভাবিক স্ফীত হয়ে যায়, এবং তার ফলশ্রুতিতে একসময় ওয়ালগুলো থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, এবং এটা রাপচার হয়ে যেতে পারে। রাপচার মানে হচ্ছে এটা ফেটে যেতে পারে, ফেটে যেয়ে আমরা একসময় একটা টার্মিনোলজি ইউজ করি, ডাইসেকশন অফ দ্য অ্যাওর্টা। সেটা একটা মরণঘাতী ব্যাধি, যার জরুরি চিকিৎসা না হলে একটা মানুষ অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করতে পারে। তারপরে আমরা আরও নিচের দিকে যদি যাই, কিডনি, দীর্ঘদিন হাইপারটেনশন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিডনি আস্তে আস্তে ছোট হয়ে যায়, শুকিয়ে যায়, কিডনির কার্যক্ষমতা কমে যায়, কিডনি বৈকল্য হয়, এবং একই সাথে কিডনিতে যে রক্তনালী রয়েছে দুই পাশে দুইটা, রেনাল আর্টারি স্টেনোসিস অথবা রেনাল আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে রক্তনালীগুলি শুকিয়ে যায়, এবং ফলশ্রুতিতে কিডনি আরও প্রবলেমে পড়ে যায়। তারপরে যদি আমরা যাই, তাহলে পুরুষদের এক ধরনের ইরেকটাইল ডিসফাংশন তৈরি হতে পারে যদি ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, সেখানে যদি হাইপারটেনশনের প্রভাব পড়ে রক্তনালী চিকন হয়ে যায়, সেটা একটা বড় কারণ হতে পারে। তারপরে পায়ের রক্তনালীগুলো খুব একটা আমাদের চলাচলের জন্যে, আমাদের কার্যক্ষমতার জন্যে, পায়ের মুভমেন্টের জন্যে ওই রক্তনালীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন হাইপারটেনশন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে রক্তনালীগুলো সরু হয়ে যেতে পারে, সরু হয়ে পায়ের রক্তপ্রবাহ বন্ধ হতে পারে, ইভেন পায়ে গ্যাংগ্রিন বা একটা পা বা দুটো পাই নষ্ট হয়ে যেতে পারে, যার ফলশ্রুতিতে চিকিৎসার অংশ হিসাবে অনেক সময় পা কেটে ফেলতে হতে পারে। সুতরাং এত বড় জটিলতা হতে পারে, কিন্তু সবচেয়ে সুখকর দিক হচ্ছে আমরা যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারি, আইদার বাই নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ অথবা ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। আমরা যদি একটা সমীক্ষায় দেখা গেছে যদি 12 থেকে 13 মিলিমিটার ব্লাড প্রেশার রিডাকশন করতে পারি কোনো কারণে, যেভাবেই হোক, আইদার ফার্মাকোলজিক্যাল অথবা নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, তাহলে দেখা যায় যে এই স্ট্রোকের ইনসিডেন্সটা আমরা প্রায় 50% ক্ষেত্রে কমিয়ে আনতে পারি, এবং ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজের যে রিস্ক, সেটাকে আমরা প্রায় 30% কমিয়ে নিয়ে আসতে পারি। হার্ট ফেলিওরের যে রিস্ক, সেটা প্রায় 40% কমিয়ে নিয়ে আসতে পারি, এবং যে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ যেটা বললাম যে ভাস্কুলার ডিজিজ পায়ের, সেটা আমরা 20% কমিয়ে নিয়ে আসতে পারি। সুতরাং যদি আমরা সময় মতো আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি, তাহলে আমরা এই ব্লাড প্রেশার জনিত যেসব জটিলতা আমাদের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে, সেগুলোকে আমরা অনেকটাই কিন্তু কমে নিয়ে আসতে পারি, ইভেন সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর খালিকুজ্জামান। আসলে এটা তো আতঙ্কের বিষয় না, এটা সচেতনতার বিষয় যে এইগুলি হতে পারে। তো এখন আমরা যাই প্রফেসর এম আতহার আলী, তিনি তো আমাদের ইলেকট্রোফিজিওলজি, বাংলাদেশ ইলেকট্রোফিজিওলজির পথিকৃৎ সাবেক অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আমরা আতহার আলীর কাছে শুনতে চাই যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আসলে করণীয় কি? এতক্ষণ তো আমরা অনেক খারাপ কথা শুনলাম, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ধন্যবাদ স্যার। স্যার, আমার মনে হয় যে আমি উচ্চ রক্তচাপ না, আমি সাধারণ মানুষের পক্ষই বলি, আমার সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন খুব বেশি। রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ে বলি স্যার, আমাদের মানুষজন আমি দেখি যে স্বাস্থ্য সচেতনতা যতগুলো প্যারামিটার আছে, ব্লাড প্রেশার নিয়ে সবচেয়ে বেশি সচেতন।
মানে মানে তার ফিজিওলজিক্যাল যত চেঞ্জ হয় সবগুলোই প্রায় ব্লাড প্রেশার দিয়ে এক্সপ্লেন করতেছে। মাথা ব্যথা হয়েছে, ব্লাড প্রেশার কমে গেছে, ডায়রিয়া হয়েছে, ব্লাড প্রেশার, এই মানে এভরিথিং। কিন্তু আমি এটা বলছি কি স্যার, যে আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য যতগুলো হেলথ প্যারামিটার আছে, আমার কাছে মনে হয় বিশেষ করে শহরে মানুষ এবং অনেক কনসাস মানুষ ব্লাড প্রেশার নিয়ে সবচাইতে বেশি সচেতন, ওভার কনসার্ন। ব্লাড প্রেশার কমে গেছে, স্যালাইন খায়। আমি অনেক স্যালাইন খাওয়ার লোক দিচ্ছি যে ব্লাড প্রেশার কমে গেছে, স্যালাইন খায়। তারপর প্রেশার বেড়ে গেছে, একটা এমডোকেল খায়, এইটা। তা আমি বলছি কি স্যার, জি স্যার, তো আসলে স্যার যে আসলে হাইপার টেনশন কন্ট্রোল না, ব্লাড প্রেশার কন্ট্রোল। আমি বলছি যে সচেতনতা মানে আসলে এটা প্রত্যেক মানুষেরই জানা উচিত যে তার ব্লাড প্রেশারের লেভেলটা কত। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা মানুষের এইটা মানে তার সচেতনার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সে কোন স্টেজে আছে, কোন লেভেলে আছে, এটা তার জানা আছে। তো এইটার জন্য স্যার ডেইলি প্রেশার মাপার দরকার। আমাদের এখন ডিজিটাল যুগে আমাদের মনে বলছে যে মানে ডিজিটাল যুগ হতে স্যার অনেকে, আমার মনে হয় যে আমি বলছি যে ওর ব্লাড প্রেশার মেশিনটা বাসা থেকে ফেলে দেন, মানে এতই মাপে ডেইলি 3-4 বার। তো এটা না, এটা একটা পিরিয়ডিক ইন্টারভেলে এবং বিশেষ করে মেপে তার লেভেলটা জানতে হবে। এবং এই লেভেলটা জানলে স্যার 3টা জিনিস পাওয়া যাবে, যে প্রত্যেকটা মানুষই হয় ব্লাড প্রেশার তার নর্মাল, অথবা সে প্রি হাইপারটেনশন স্টেজে আছে, অথবা তার অলরেডি হাইপারটেনশন হয়ে গেছে। এই 3টা ক্যাটাগরিতে পড়বে। তো এই 3টা ক্যাটাগরি জানার উদ্দেশ্য এই জন্য স্যার যে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য আসলে 2টা স্টাইল আছে। একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, আর একটা হচ্ছে যে দ্যাট ইজ ড্রাগস বা ওষুধ খাওয়া। এই লাইফস্টাইল মডিফিকেশনটা স্যার কিন্তু প্রত্যেকটা স্টেজের জন্য ইম্পর্টেন্ট। যারা নর্মাল ব্লাড প্রেশার তার ফার্দার প্রিভেনশনের জন্য ইম্পর্টেন্ট, তার জন্য কিন্তু আনইম্পর্টেন্ট আছে সে একেবারে হেফাজত লাইফস্টাইলগুলো তার জন্য ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এটা তার জন্য প্রিভেনশন হবে, প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তার ভবিষ্যতে সুতরাং লাইফস্টাইলটা তার জন্য ইম্পর্টেন্ট। যে প্রি হাইপারটেনসিভ স্যার এটার জন্য আরও ইম্পর্টেন্ট, যে সে হচ্ছে হয়তো বা নেক্সট স্টেজ দ্যাট ইজ হাইপারটেনসিভ ট্রিটমেন্ট ফেজে না গিয়ে এখান থেকে সে ব্যাক করতে পারে এগেন টু দ্য নর্মাল। আর যার হাইপারটেনশন হবে, সুতরাং এই লাইফস্টাইল মডিফিকেশন। তো স্যার লাইফস্টাইল মডিফিকেশনটি এটা আর একটা হচ্ছে যে আসলে এটা ভেরি লেস অ্যাটেন্টিভ, নেগলেক্টেড পার্ট বোথ ফর দ্য পেশেন্টস এবং ডাক্তার। আমরা হচ্ছে যে বিশেষ মানে বিভিন্ন কারণেই পেশেন্টদের এই বিষয়ে খুব ভালো কাউন্সিলিং করা হয় না। রুগীরাও কিন্তু এই কাউন্সিলিংটা অনেক সময় শুনতে চায় না। যে স্মোক করে সে কখনো শুনতে চায় না যে তার এই বিষয়টা ডিসকাসড হোক। যার ওজন বেশি সেও কিন্তু শুনতে চায় না, যার নাক ডাকে সে তো এটা শুনতেই চায় না, যে জিজ্ঞেস অল্প একটু ডাকে আর কি। তো এই জন্য স্যার যে এই জিনিসগুলো যে লাইফস্টাইলের যে ইম্পর্টেন্ট যে একটা যে খুবই ইম্পর্টেন্ট পার্ট, এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে কাউন্সিলিং করে পেশেন্টের এবং ডাক্তারদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই লাইফস্টাইল বলতে স্যার আসলে কয়েকটা জিনিস মিন করে। একটা হচ্ছে যে হ্যাবিটটা ভেরি ইম্পর্টেন্ট, যেমন স্মোকিং একটা হ্যাবিট, অ্যালকোহল একটা হ্যাবিট। আমাদের তৌফিক বলছে, এটা আমার মনে সাধারণ মানুষও জানে, এটা নতুন করে মনে করার জন্য যে এই দুটো জিনিস যে খারাপ এটা বলার দরকার নেই স্যার। যে এই মানে এটা বাদ দিতে পারলে শুধু হাইপারটেনশন না, অনেক এই মানে এগুলা রিলেটেড রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। 2 হচ্ছে যে এক্সারসাইজ। আমার মনে হয় যে এটা ইদারিং আমার মনে হয় যে সচেতনতা বাড়ছে এক্সারসাইজের, মানে এটা অনেকেই করে, এটা হয়তো বা আরও এটা একটা ভালো। আমার মনে হয় যে গ্র্যাজুয়ালি যতগুলো আমরা প্যারামিটারের চেঞ্জ দেখি তার ভিতরে ওয়ান অফ দ্য প্যারামিটার যেটাতে ইম্প্রুভমেন্ট হচ্ছে। 2 হচ্ছে যে ডায়েট ব্যাপারে স্যার সব ধরনের দেখা যায় যে মানে হেলদি ডায়েট বলতে আসলে যে যেভাবে এক্সপ্লেন করবে, এবং আসলে মানুষজন আমি দেখছি খুব কনফিউজ স্যার, যে ডায়েটিশিয়ানের কাছে গেলে তার কিডনি মনে হয় দুনিয়া তার কোনো রোগী খালি কিডনি মানে দিয়ে দেবে। তো এই জন্য আর যে ডায়াবেটিস আমি দেখছি যে ডায়াবেটিস তার আর কোনো রোগ নাই, ওই ডায়াবেটিসের জন্য তাকে একটা ডায়েট দিয়ে দেবে। তার মানে যে এই বিষয়টা একটা কেয়ারফুল থাকা উচিত। পার্টিকুলারলি এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা টার্ম আছে যে ড্যাশ ডায়েট, অর্থাৎ ডায়েটারি অ্যাপ্রোচ ফর দ্য ব্লাড প্রেশার কন্ট্রোল। অর্থাৎ আমি কি খাবো না, যেমন সল্ট এবং সুগার এগুলো অ্যাভয়েড করা ভালো, আর ফ্রুটস ভেজিটেবল এগুলো খাওয়া ভালো। তো ওই মানুষের তো শুধু প্রেশার না, তার ইউরিক অ্যাসিড বেশি আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, সব কিছু মিলেই কিন্তু তার একটা ডায়েটারি প্ল্যানে আসতে হবে। অর্থাৎ ডায়েটারি প্ল্যানটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো স্যার আমি এই জন্য মানে এই লাইফস্টাইল মডিফিকেশনটা যে খুব ইম্পর্টেন্ট, এইটাকে আমি আরও গুরুত্ব দিচ্ছি। এবং আমি বলছি যে এই বিষয়ে সচেতন হই এবং এটাকে আমরা কেয়ারফুলি ডাক্তার এবং রোগী সবার পক্ষ থেকেই এই বিষয়টাকে আমরা প্র্যাকটিস করা শুরু করি। আর ড্রাগের ব্যাপারে আমরা একটা ইম্পর্টেন্ট বলেছি যে ড্রাগের চিকিৎসা শুরু হবে কিনা, এই ডিসিশনটা ডাক্তারের উপরে ছেড়ে দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে সাধারণ মানুষ, এটা আমরা প্রত্যেকবারই বলি, কিন্তু আমি ডাটা দেখলে স্যার কিন্তু এর কোনো সেন্স দেখি না। সবসময় একই ডাটা, সেটা হচ্ছে রুল অফ 50, যে 50% মানুষ জানে যে তার প্রেশার আছে, 50% মানুষ জানেই না। 50% মানুষ ওষুধ খায়, ওই 50% 50% কন্ট্রোল হয়,
এই যে স্যার এই কিন্তু মানে যত আপনি 10 বছর আগেকার দেখবেন যে একই ডাটা আজকেও একই ডাটা, অর্থাৎ আমরা বললেও কিন্তু এই ডাটাটা খুব একটা চেঞ্জ হয় না। কিন্তু কিছু কিছু মানুষ আছে স্যার খুবই মানে বেশি সচেতন, অর্থাৎ ওই ব্লাড প্রেশার মেশিন স্যার একইভাবে চেঞ্জ করে, মানে আজকে প্রেশার কম তো আজকে ডোজ বাদ, আজকে প্রেশার বেশি তো আরেকটা ট্যাবলেট খেলাম। এই কাজগুলো কিন্তু অনেকে করে। আমার মনে হয় যে এই ওষুধের প্রতি কমপ্লেক্স থাকা, এগুলো ডাক্তার উপর ছেড়ে দেওয়া উচিত, ডেলি প্রেশার না থেকে রেগুলার ফলো আপ করা উচিত। এবং মানে এই পুরো বিষয়টা ওষুধ খেতে হবে, কমপ্লেন্স থাকতে হবে, এইটা ঠিক আছে, কিন্তু নিজে নিজে সবগুলো সিদ্ধান্ত না নিয়ে আমার মনে হয় ডাক্তারদের উপর ছেড়ে দেওয়া উচিত। তো আমার মনে হয় যে এই হাইপারটেনশনের চিকিৎসা আছে দুটো ইম্পর্টেন্ট দিক আছে, লাইফস্টাইল এবং ড্রাগ। এবং ড্রাগের ক্ষেত্রে যে কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে এইটা, আর একটা কতগুলো খুঁতখুঁতে মানুষ আছে যে মানে ওই দিলেও খেতে চায় না স্যার, কয়েকদিন পরে এসে বলে স্যার লিটার স্যার পড়ে এই দেখলাম তা আমি আর খাই নাই আর কি। তা আমার মধ্যে সচেতনতা সবগুলো খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু খেয়াল করা উচিত। ধন্যবাদ স্যার আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আর কি। এটা খুব প্রাঞ্জল ভাষায় আমাদের প্রফেসর আতাহারি মানে স্বভাব সিদ্ধভাবে উনি এইভাবে বলেন, প্রাঞ্জল ভাষায় বললেন। ড্রাগ সম্বন্ধে আর একটা কথা অ্যাড করি আমি পেশেন্টদের, যে এখনকার ড্রাগগুলি খুব সেফ, ইনোসেন্ট। আমরা যখন ছাত্র ছিলাম, জুনিয়র ছিলাম, তখন যে ড্রাগগুলি ছিল, দুই একটা ড্রাগ তো বলতো যে সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করা, হ্যাঁ ওইটাই রেসারপিন আর কি। কাজে এখনকার ড্রাগ কিন্তু তা না, এখনকার ড্রাগগুলি তো অনেক সেফ। কাজেই ড্রাগ খাইতে অনীহা থাকা উচিত না। অনেকে যারা সচেতন যে ড্রাগ খেয়ে অন্য কিছু সাইড এফেক্ট হতে পারে, অনেক কমই হয়, এবং অত খারাপ কিছু হয় না। এইটাও বোধহয় আমাদের পেশেন্টদের বোঝানো উচিত যে ভাই এখনকার ড্রাগ সেফ। ওরা ওই পুরানো কথা চিন্তা করে যে ড্রাগ খেয়ে আবার কি হয় না হয়। হ্যাঁ সেটাই। এখন আমরা একটু সাধারণ আলোচনার মধ্যে থেকে একটু বিশেষ আলোচনায় যাই। ডাক্তার মোহাম্মদুল্লাহ ফিরোজ, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপ নিয়ে কিন্তু একটা সমস্যা, এটা খুব কমন একটা সমস্যা। কাজে এই সাধারণ আলোচনার মধ্যে একটু আমরা এই জিনিসটা একটু জানতে চাই যে প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের বিষয়ে একটু আলোকপাত করেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ বাংলাদেশ সোসাইটি অফ জেরিয়াট্রিক কার্ডিওলজি, এসকেএফ অ্যান্ড প্রথম আলো। সাধারণত গর্ভাবস্থায় যদি কারো রক্তচাপ বেড়ে যায়, তার মানে আগে রক্তচাপটা স্বাভাবিক ছিল কিন্তু রক্তচাপ বেড়ে যায়, 20 সপ্তাহের পরে যদি কারো রক্তচাপটা বেশি হয়ে যায় স্বাভাবিকের চেয়ে, তখন এটাকে আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন অথবা গর্ভাবস্থার উচ্চ রক্তচাপ বলি। যদি 20 সপ্তাহের পরে কারো দেখা যায় যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140 বা তার বেশি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 90 বা তার চেয়ে বেশি হয়, অথবা এর যে কোনো একটি হয়, তখনই আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বলি। আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইডই প্রায় 7 থেকে 8 ভাগ গর্ভবতী মাদের এই ধরনের হাইপারটেনশন হতে পারে, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হতে পারে। কীভাবে বুঝবেন যে আপনার এটা হয়েছে? এটা অন্য রক্তচাপের মতোই মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরাতে পারে, বুক ধড়ফড় করা, হয়রান লাগা, এরকম সমস্যাগুলো হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেরই অ্যাসিমটোমেটিক থাকে, কোনো ধরনের উপসর্গ থাকে না। যখনই এটা প্রকাশ পায় তখন বিভিন্ন রকম জটিলতা নিয়ে প্রকাশ পায়। যেমন আপনারা জানেন যে এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া নামে একটা রোগ আছে, গর্ভাবস্থায় হয়, মায়েদের খিঁচুনি হয়, অজ্ঞান হয়ে যায়, এই ধরনের অবস্থা নিয়ে প্রেজেন্ট করতে পারেন। কেউ কেউ তারও আগে যেমন চোখে অন্ধকার দেখেন, মাথা ঘুরে পড়ে যান, এরকম সমস্যা হতে পারেন। কেউ কেউ হার্ট ফেলিউর মানে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতে পারেন। কেউ কেউ এর সাথে অন্যান্য জটিলতা যেমন কিডনির জটিলতা বা লিভারের জটিলতা নিয়ে এই ধরনের প্রেজেন্ট উপস্থাপন হতে পারেন। কাদের ক্ষেত্রে এটা হতে পারে? যাদের আগে থেকে হাইপারটেনশন আছে তাদের ক্ষেত্রে হতে পারে, যাদের আগের গর্ভাবস্থায় হাইপারটেনশন হয়েছে, উচ্চ রক্তচাপ হয়েছে, তাদের ক্ষেত্রে হতে পারে। যারা একটু ওবেস স্থূলকায় তাদের ক্ষেত্রে সাধারণত বেশি হয়। যাদের ডায়াবেটিস আছে, যারা সাধারণত লবণ অথবা লবণ জাতীয় খাবার খান, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। যারা একটু বেশি বয়সে গর্ভধারণ করেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে। তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমাদের সন্দেহ করতে হবে যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা গর্ভাবস্থা হাইপারটেনশন হতে পারে। যদি এটা হয় তাহলে আপনি কিভাবে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন? যেমন একটা হচ্ছে যে আপনি গর্ভধারণ করার আগেই একজন স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে পারেন। আপনার আশেপাশে যে কোনো উপজেলা হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক অথবা যে কোনো ডাক্তারের কাছে, যে কোনো চিকিৎসক কর্মীর কাছে যেতে পারেন আপনার রক্তচাপটা মাপার জন্য, এটা স্বাভাবিক আছে কিনা। যদি স্বাভাবিক না থাকে তাহলে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং গর্ভাবস্থায় বিশেষ সতর্কতা পালন করতে হবে।
গর্ভধারণ করার পরে আমরা জানি যে আমরা আমাদেরকে যারা গর্ভাবস্থায় থাকেন গর্ভবতী মাদেরকে হাসপাতালে যেতে বলি। সেখানে যখন ডাক্তার সাহেবরা স্বাস্থ্যকর্মীরা চেক করেন তখন এই রক্তচাপটা ওনারা ভালো করে খেয়াল করেন রক্তচাপটা আছে কিনা, এবং যদি রক্তচাপ বেশি থাকে তাহলে খুব সহজেই এটা নির্ণয় করা যায়। এবং তার মানে হচ্ছে এই গর্ভধারণ করার পরপরই স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেওয়া খুব জরুরি একটা জিনিস। আর যে জিনিসগুলো করবেন গর্ভাবস্থায়, যেমন লবণ জাতীয় খাবার বা লবণাক্ত খাবার, আলগা লবণ, এগুলো খাবেন না। অনেকের এটা খাওয়ার প্রবণতা বেড়ে যায়, এটা আমাদেরকে পরিহার করতে হবে। একটু হাঁটাহাঁটি করার মধ্যে থাকতে হবে, কারণ অনেকে একদম চুপচাপ ঘরে বসে থাকেন, ওজন বেড়ে যায়, তখন এই সমস্যাটা হয়। ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেকে বিভিন্ন রকম সামাজিক ট্যাবুর জন্য বেশি বেশি করে খান, ওজন বাড়িয়ে ফেলেন, তখন এই সমস্যাগুলো হতে পারে। আর কোনো ক্ষেত্রে ডাক্তার সাহেবরা আগে থেকে বুঝতে পারেন যে এই রোগীর প্রেগনেন্সি ইনডিউসড বা গর্ভাবস্থায় রক্তচাপ বাড়তে পারে। তাদের ক্ষেত্রে অ্যাসপিরিন নামক একটা ওষুধ আছে, যেটা সাধারণত 12 সপ্তাহের নাগাদ এই ওষুধটা শুরু করা হয়, এবং এই ওষুধটা গর্ভাবস্থায় এটা চালিয়ে গেলে দেখা গেছে যে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা কমে যায়। যদি কারো উচ্চ রক্তচাপ হয়ে যায় তাহলে কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার সাহেবরা সাধারণত বিভিন্ন রকম একটু পরীক্ষা নিরীক্ষা করেন, যেমন কিডনি পরীক্ষা করেন, লিভারের পরীক্ষা করেন, ডায়াবেটিস আছে কিনা সেটা দেখে এবং এই রক্তচাপের নিয়ন্ত্রণ করার জন্য একটু আগে আমাদের যে স্যার বলেছিলেন, আতার স্যার, যে নন ফার্মাকোলজিক্যাল মেজার্স সেটা দিতে বলেন, কিছু ঔষধ খেতে বলবেন। মনে রাখবেন যে সাধারণ অবস্থায় যে ওষুধগুলো আপনি খাবেন, গর্ভাবস্থায় সেই একই রক্তচাপের ওষুধ আপনি খেতে পারবেন না। তার মানে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে এটা নিতে হবে, এই ওষুধ গ্রহণ করতে হবে। ডাক্তার সাহেব যেভাবে বলেন সেভাবে ফলো আপে থাকতে হবে, এবং কিছু ওয়ার্নিং সাইন আপনাকে খেয়াল রাখতে হবে। কি সতর্কতা পরামর্শ বা কি লক্ষণ দেখা দিলে আপনি তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নেবেন সেগুলো খেয়াল করতে হবে। যেমন যদি কারো খুব মাথা ব্যথা হয়, চোখে দেখতে অসুবিধা হয়, কারো যদি শ্বাসকষ্ট শুরু হয়, বমি ভাব বা বমি শুরু হয়, এই সমস্যা, অথবা পেশাব হওয়ার পরিমাণ কমে যায়, বুঝতে পারবেন যে আপনার উচ্চ রক্তচাপটি জটিল আকার ধারণ করতেছে, প্রি একলামশিয়া বা একলামশিয়া হতে যাচ্ছে। তার মানে তাৎক্ষণিকভাবে আপনি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করবেন, এবং সঠিকভাবে চিকিৎসা করতে পারলে এই অবস্থাটাই নিয়ন্ত্রণ করতে পারবেন। মনে রাখবেন, এই উচ্চ রক্তচাপ শুধু আপনার ক্ষতি করবে না, আপনার গর্ভে যে বাচ্চা আছে তারও ক্ষতি করবে। তার মানে তার ওজন বৃদ্ধি কমে যাবে, তার স্বাভাবিক বৃদ্ধি কমে যাবে। অতএব দুইজনের জন্যই এটা খুব জরুরি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে এই রক্তচাপটা নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু কারো ক্ষেত্রে এই রক্তচাপটা বেশি থেকে যেতে পারে। তার মানে তার ক্ষেত্রে ওষুধ চালিয়ে যেতে হবে, চিকিৎসা চালিয়ে যেতে হবে। এই ধরনের রক্তচাপ স্বাভাবিক হওয়ার পরে আবারও যদি আপনি গর্ভধারণ করেন, আবারও কিন্তু রক্তচাপ বেড়ে যেতে পারে। অতএব এই ক্ষেত্রে সতর্কতা পালন করতে হবে। যদি কিছুই না হয়, তাও পরবর্তী জীবনে এই ধরনের রোগীদের ক্ষেত্রে বিভিন্ন রকম কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স বেড়ে যায়। তাহলে এই সতর্কতাগুলো আমাদেরকে পালন করলে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এবং পরবর্তীকালে এটা থেকে যে ধরনের জটিলতা হতে পারে সেটা হওয়ার সম্ভাবনা কমে যাবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডাক্তার ফিরোজ। আমরা তো একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের উপস্থিত আছেন প্রফেসর সজল ব্যানার্জি, উনি সাবেক বিভাগ চেয়ারম্যান, কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং ইউএসজি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের উনি সম্মানিত অধ্যাপক। আজকে আমাদের মধ্যে উনি আছেন এবং বলবেন একটা সাধারণ জিনিস পেশেন্টটা খুব জিজ্ঞেস করে যে ওষুধ খেলে কি সারা জীবন ধরেই খেতে হবে? এইটার জন্য অনেকে ওষুধ খায় না, খেতে দেরি করে, বলে আর একটু দেখে নি। আর এই ব্যাপারে আপনার একটু মতামত, সুস্পষ্ট মতামত যদি দেন তাহলে জনসাধারণ উপকৃত হবে। ধন্যবাদ প্রফেসর মজুমদার। তো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের এই গোলটেবিল বৈঠকে যারা আয়োজক, স্কেফ, প্রথম আলো, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জেরিয়াট্রিক সোসাইটি অবশ্যই এই অনুষ্ঠানের ধারক বাহক, সুতরাং তাদেরকে অভিনন্দন। তো এটা খুব সেন্সিটিভ ইস্যু, এবং আপনারা সবাই, আমরা যারা এখানে উপস্থিত আছি, তারা প্রতিদিন এই ধরনের একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ি, এবং রুগীরা এই ওষুধ খাওয়ার ব্যাপারে নানান রকম প্রশ্ন করে এবং তালবাহানা করে। একটা কথা যে
যেটা প্রফেসর মনোয়ার শুরু করেছিলেন আলোচনায়, যে যদি পারসিস্টেন্ট হাইপারটেনশন হয়, যে এটা বারবার দেখে বলা হয়েছে যে হ্যাঁ আপনার উচ্চ রক্তচাপ আছে এবং এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ খেতে হবে, তাহলে রোগীকে আমাদের একটু সমস্যা হলো যে কাউন্সিলিংয়ের ব্যাপারটা যদি আমরা একটু বা আলাপ আলোচনার ব্যাপারটা যদি একটু সময় নিয়ে করে বুঝিয়ে দেই যে কেন ওষুধ খাবেন, ওষুধ খাওয়ার গুরুত্বটা কি, এবং ওষুধ খাওয়া এই অসুখটা ভালো হয় কি না। প্রথম কথা হলো যে উচ্চ রক্তচাপের 95%-এর কারণ যেহেতু জানা নাই, এই 95%-এর রুগীদের বলতে হবে যে এদের রোগ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। যেমন এই ফিরোজ বলতেছিলেন যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, এদের অধিকাংশই প্রেগনেন্সি চলে গেলে পরে এদের আর ওষুধ লাগে না। আবার কিছু অংশের ওষুধ খেতে হয় যাদের ব্লাড প্রেশার থেকে যায়। এরকম কিছু কিছু রোগ আছে ওই 5%-এর মধ্যেও যাদের সেকেন্ডারি হাইপারটেনশন, কিন্তু ট্রিটমেন্ট করলে পরে সেকেন্ডারি বা যে কারণে ব্লাড প্রেশার হয়েছে সেটা ভালোও হতে পারে, আবার ভালো হলেও কিয়দংশ ভালো হবে, আবার কিয়দংশ ভালো হবে না, তাদেরকেও ওষুধ কন্টিনিউ করতে হবে। আর 95%-এর কিন্তু যদি ডাক্তার সাহেব নিশ্চিত হয়ে বলেন যে হ্যাঁ আপনার এই উচ্চ রক্তচাপ এটি সারা জীবনের সাথী এবং এটিকে নিয়ন্ত্রণ করে আপনার চলতে হবে, এই কারণে যে আপনার বাকি জীবন সুস্থ থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, দীর্ঘ জীবন লাভ করার জন্য, যেটি এই আজকের আলোচনার থিম বা আজকের দিবসের থিম, যে নিয়ন্ত্রণ করুন, নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। এই দীর্ঘজীবী হওয়ার জন্য আপনাকে রুগীকে এই কাউন্সিলিং করাটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ কথায় কথায় ওষুধ কমানো, ওষুধ বাদ দেয়া, এটি একটি বাংলাদেশে বা আমাদের মতন অনেক দেশেই একটি চলমান প্রক্রিয়া, যে রুগী কার কথায় ওষুধ শুরু করবেন আর কার কথায় ওষুধ বন্ধ করবেন, এটি অনেকটাই খেয়াল খুশির মতো। তো সেই ক্ষেত্রে আমাদের ওষুধ শুরু করার আগে আমার মনে হয় যে একটু ইন্টারাকশনে গেলে পরে রোগীর সাথে ভালো করে বুঝিয়ে দিলে যে ওষুধ না খেলে তার পরবর্তী জীবনে ঝুঁকির পরিমাণ কীরকম বা ঝুঁকিটা কীরকম, ভয় দেখানোর ব্যাপার না। কারণ মানুষটি যদি একটি স্ট্রোক হয়ে বা একটি হার্ট অ্যাটাক হয়ে বা কিডনিটি অচল হয়ে বা অন্ধ হয়ে বাঁচে, তাহলে পরে তার জীবন কেমন হবে আর ওষুধ খেলে পরে সে কীরকম নিরাপদে থাকবে, এই কথাটি যদি ভালো করে বুঝিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বা আমার মনে হয় যে রুগী এই যে খেয়াল খুশি মতন ওষুধ খাওয়া না খাওয়া, ওষুধের ডোজ কমানো, ওষুধের ডোজ বাড়ানো, এইগুলির থেকে অনেকটা বিরত থাকবে। প্রফেসর আতাহার আলী খুব প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন যে সারা জীবন ওষুধ খাওয়ার ব্যাপারে আমারও একই কথা। যদি লাইফস্টাইল পরিবর্তন করা যায় তাহলে হয়তো আজকে আমি শুরুতে যে ওষুধ শুরু করেছি, যে ডোজের যে ওষুধ, হয়তোবা পরবর্তী ফলো আপে এই ওষুধের ডোজ বা ওষুধের মাত্রা বা ওষুধের ধরন কমানোর সম্ভাবনা বা পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে যদি লাইফস্টাইল পরিবর্তন করা যায়। তো সেই ক্ষেত্রে লাইফস্টাইল পরিবর্তনের উপরেও আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এটি আতাহার আলী সাহেব সহ আমাদের অধিকাংশ বক্তা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। তবে এটি খুব অ্যালার্মিং, এই যে কথায় কথায় ওষুধ বাদ দেয়া, ওষুধ কমানো বা নিজের খেয়াল খুশি মতন ওষুধ ডোজ নিরূপণ করা। যেহেতু এটি নিয়ন্ত্রণযোগ্য রোগ, নিরাময়যোগ্য রোগ নয়, এটি ভালো করে বুঝতে হবে। ডায়াবেটিসের মতো এটি একটি লাইফ পার্টনার, এই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। সুতরাং ওষুধ খেয়ে এবং লাইফস্টাইল ঠিক রেখে এটিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা
ওষুধ বাদ দেওয়ার ব্যাপারে অনেক রুগী এসে আমাদেরকে পিড়াপিড়ি করে যে ওষুধটা কি বাদ দেওয়া যায় না বা কমানো যায় না। এটি সিদ্ধান্ত চিকিৎসকের উপরে একান্তই নির্ভর করে। চিকিৎসক সিদ্ধান্ত নেবেন, রুগীর পীড়াপিড়িতে বা রুগীর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ হলো যে আমরা জানি যে এই নীরব ঘাতক ব্যাধি কত শক্তিশালী, কত ক্ষতিকর রোগ, এবং এটি যাদের ক্ষতি করেছে বা যে পরিবারে এই ধরনের দুর্ঘটনা হয়েছে তারা এর কি পরিমাণ মাসুল দেয়। এই মাসুল দেওয়ার কথা যদি আমরা বারবার নিজেরা মনে করি এবং রুগীকে স্মরণ করিয়ে দেই, তাহলে পরে আমি বলবো যে ব্লাড প্রেশারের ওষুধ লিখলে পরে ওষুধটি এই কোনো রকম প্রশ্ন মানে জর্জরিত না করে ওষুধটি কন্টিনিউ করা, এবং পরবর্তী ফলো আপে বা বিভিন্ন ভিজিটে ডাক্তার সাহেবই ঠিক করবেন যে উনি ওষুধ বাদ দিবেন কি, ওষুধের ডোজ কমাবেন কি, অন্য ওষুধে সুইচ ওভার করবেন। এটি ডাক্তার সাহেবের উপরে ছেড়ে দেওয়াই ভালো। এটি রুগীর বা রুগীর আত্মীয় স্বজন অথবা ফার্মেসির লোকের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বা অধিকার নাই। এটি একটি পরিষ্কার কথা। এই ফার্মেসিতে ব্লাড প্রেশার মাপিয়ে ফার্মেসির লোকের কাছ থেকে বুদ্ধি নেওয়া, এটি একটি খুব খারাপ প্রবণতা, যেটি বিপদ আপদ ডেকে আনে। এটির ব্যাপারেও আমাদের রুগীদের সচেতন থাকতে হবে। কারণ হলো যে ব্লাড প্রেশার মাপা কিন্তু একটি আর্ট। এই আর্ট সবার জানা নাই। এই যে আজকে যে স্লোগান যে সঠিকভাবে ব্লাড প্রেশারটি মাপুন, এই সঠিকভাবে ব্লাড প্রেশারটি মাপুন, এটি একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা। এটি যদি ঠিকমতো মাপা না হয় তাহলে পরে ওই ফার্মেসিতে ব্লাড প্রেশার মাপা বা বাড়িতে ব্লাড প্রেশার মাপা, যত্রতত্র ব্লাড প্রেশার মাপা, যখন তখন ব্লাড প্রেশার মাপা এবং তার উপরে সিদ্ধান্ত নেওয়া, এটি কিন্তু সঠিক কাজ না। এটির ব্যাপারেও আমাদের অ্যাওয়ার থাকতে হবে বা সচেতন থাকতে হবে। এটির দায়িত্ব আপনার বিশেষজ্ঞ চিকিৎসক না হলেও একজন উপযুক্ত চিকিৎসকের হাতে ছাড়তে হবে। আমি বারবার বলি যে ফার্মেসির লোক, আত্মীয় স্বজন নিজে এরা সিদ্ধান্ত নেওয়ার মালিক না। এটি বারবার বলার এইটিই কারণ যে এতে অনেক ভুলভ্রান্তি হয় এবং এর মাসুল দিতে হয় অনেক বড়। তো একবার যদি সত্যিকার অর্থে কাউকে যদি চিকিৎসক সঠিক মনে করে যদি ওষুধ শুরু করেন, তাহলে পরে ওষুধ কন্টিনিউ করতে হবে। ওষুধের মাত্রা, ওষুধের ধরন টাইম টু টাইম হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু লাইফস্টাইল ঠিক রেখে, জীবনযাত্রা ঠিক রেখে ওষুধ কন্টিনিউ করার মন মানসিকতা ঠিক রাখতে হবে। আমার মনে হয় এটি এই বার্তা, বিজ্ঞান ভিত্তিক বার্তা, এটি মনে রাখলে এবং এটির ব্যাপারে সবাই সচেতন থাকলে অনেক নিরাপদ থাকা যাবে এবং দীর্ঘজীবী হওয়া যাবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর সজল ব্যানার্জি। এখন আমরা আমাদের বিশেষজ্ঞ বিভিন্ন মতামত আমরা শুনলাম, জানলাম। আমাদের এই সচেতনতামূলক আজকের যে আলোচনা সভায় আমার মনে হয় যে আমরা জনসাধারণকে এই বার্তা দিতে পারি যে উচ্চ রক্তচাপ একটি ঘাতক, নীরব ঘাতক, কাজে এতে থেকে সচেতন হতে হবে, যথাযথভাবে রক্তচাপ মাপতে হবে এবং তার চিকিৎসা নিতে হবে। তাইলে আপনার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন থেকে, সেটা সেই ব্রেন, হার্ট, যেগুলি বর্ণনা করা হলো, সব থেকে আপনারা মুক্তি পাবেন। আজকে আমাদের জনসাধারণের কাছে এই বার্তায় যে আপনারা সচেতন হন এবং উচ্চ রক্তচাপটাকে নিয়মিত স্ক্রিনিংয়ের মারফতে মাপেন এবং এটা নিয়ন্ত্রণে রাখেন। আমার মনে হয় এটাই আজকের এই বার্তা। এখন আমি আমার এই মাইক্রোফোনটা ডাক্তার মুরাদকে দিয়ে দিচ্ছি, পরবর্তী আর কি কার্যক্রম আছে এটা শেষ করি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আজকের সকল বক্তাকে যারা এখানে উপস্থিত ছিলেন। আমরা চমৎকার শুনছিলাম এবং আমরা আশা করি যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তারা সবাই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হবেন। আমাদের অনুষ্ঠানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষের আগে আমাদের মাঝে আছেন ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস, এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি স্যারকে বলবো আমাদের আজকের অনুষ্ঠান এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে
স্যারের গুরুত্বপূর্ণ মতামত এবং যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগামীকাল 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অফ জেরিয়াট্রিক কার্ডিওলজি কর্তৃক আয়োজিত আজকের এই গোল টেবিল যে অনুষ্ঠান হলো, সেখানে বাংলাদেশের দেশ বরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞরা সবাই উপস্থিত আছেন। আমি এসকে ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে, প্রথম আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মনে করি যে আজকে আমাদের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ের উপর যে মতামত দিয়েছেন, তাতে করে আমাদের দেশের হাজারো মানুষ নিশ্চিতভাবে উপকৃত হবেন। তো আমাদের শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল শাফি মজুমদার স্যার যেভাবে বিভিন্ন টপিক বা বিভিন্ন সাবজেক্টের উপরে সব দেশ বরেণ্য চিকিৎসকদের বিভিন্ন বিষয়ে বলার জন্য বলেছেন, তো আমি ভাবছিলাম যে অনুষ্ঠানটা শেষ করার সময় আমি কি বলবো এবং আমি কি শিখেছি আজকে। তো আমি কি বলবো, আমি সেটা বলছি যে স্যার একটা কথা এসেছিল এখানে, সেফ ড্রাগ, এই ব্যাপারটা। তো এতক্ষণ পর্যন্ত যা বিষয় আমরা জেনেছি হাইপারটেনশন সম্পর্কে, উচ্চ রক্তচাপ সম্পর্কে, অনেকগুলো বিষয় ছিল খুব অ্যালার্মিং। আমার নিজেরও হয়তো স্ট্রেস হচ্ছিল, আমার নিজেরও কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, আমার ফ্যামিলিতে মাকে আরেকটু কীভাবে কেয়ার নেওয়া যায় সেইভাবে নিজেও ভাবছিলাম কোন জায়গাটাতে, সেগুলো হচ্ছে অ্যালার্মিং। বাট স্বস্তিরও অনেকগুলো বিষয় জেনেছি। তো সেই স্বস্তির আরেকটা বিষয় হচ্ছে সেফ ড্রাগ। বিশেষ করে স্যার বলছিলেন যে আগের হয়তো 20-30 বছর আগে যে ওষুধগুলো ইউজ করা হতো সেগুলোর অনেক ক্ষতিকর দিক ছিল। এখনকার মোস্ট অফ দ্য অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশনস এগুলো হচ্ছে গিয়ে সেফ। তা আমার যে প্রতিষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আমি মনে করি এখানে একজন চিকিৎসক শুরু করেছিলেন, যিনি ডক্টর এ.কে.এম. মনোয়ারুল ইসলাম। উনি হাইপারটেনশন কি এটা বলতে গিয়ে বলেছিলেন যে একটা সিম্পল বিষয় ব্লাড প্রেশার মাপা, এক্ষেত্রেও আমাদেরকে মেশিনটা যেন একটা ভালো মেশিন হয় এটা খেয়াল রাখতে হবে। তো আমি একজন ফার্মাসিউটিক্যাল প্রফেশনাল হিসেবে আমি মনে করি উচ্চ রক্তচাপকে কন্ট্রোলে রাখার জন্য সঠিক মেডিসিন, রাইট মেডিসিন, কোয়ালিটি মেডিসিন ইজ অলসো ইম্পর্ট্যান্ট। তা আমাদের চিকিৎসকরা ওনারা যেভাবে যে মেডিসিনটি অ্যাডভাইস করে থাকে আমাদের সবাইকে সেটাই কমপ্লাই করতে হবে। এসকেএফের পক্ষ থেকে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ বিশ্ব পর্যায়ের মান নিয়ন্ত্রণ করেই উচ্চ রক্তচাপের ওষুধ বা অন্যান্য যত ওষুধ আছে এগুলো প্রস্তুত করার। আমরা দেশের মধ্যে আমাদের ওষুধ স্বনামধন্য চিকিৎসকদের মাধ্যমে আমাদের ওষুধ তৈরি করছি, এমনকি দেশের বাইরেও এখন পৃথিবীর প্রায় 65 to 70 কান্ট্রিজে আমরা এক্সপোর্ট করছি। সেটা পৃথিবীর 6টি মহাদেশে, স্টার্টিং ফ্রম নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া, এরকম এতগুলো দেশে। তো যে অ্যালার্মিং বিষয়গুলো আজকে জেনেছি এর মধ্যে স্বস্তিদায়ক বিষয় হচ্ছে এই উচ্চ রক্তচাপ, এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং নিয়ন্ত্রণে রাখার মতো কোয়ালিটি মেডিসিনও আমাদের দেশে অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে আমি কি বলবো, আমি নিজেই ভেবে এই সিম্পল বার্তাটা আমার দিক থেকে ছিল। আর আমি কি শিখেছি সবার কাছ থেকে, আমি যেটা শিখেছি, আমি 4টা বিষয় মেইনলি একটু এখানে আমি সামারাইজ করার চেষ্টা করেছি। 1 নম্বর হচ্ছে গিয়ে প্রথম যেটা সিম্পল শিখেছি যে চেক বিপি রেগুলারলি অ্যাটলিস্ট। কিন্তু এখানে আবার আতাহারি স্যার একটা কথা বলেছে, এত রেগুলারলি করবো না যে মানে দিনে 2বার 3বার বা সবসময় করতে যাবো, কিন্তু অ্যাটলিস্ট ব্লাড প্রেশারটা চেক করতে হবে, যেটা এই বছরের থিমের মধ্যেও আছে। সেটা আছে আমার প্রথম লার্নিং। 2 নম্বর হচ্ছে এটা আমাদের একটু গ্যাপ হয়ে যায়। কেন গ্যাপ হয়ে যায়? কারণ এই হাইপারটেনশন ডিজিজটাই এমন যে এখানে কোনো প্রবলেম নেই, মেজরিটি ক্ষেত্রে 50-50 ফর্মুলাতে কোনো পেইন নেই, কোনো প্রবলেম নেই, কোনো সিমটম নেই, এবং 50% পেশেন্ট হয়তো জানেই না যে উচ্চ রক্তচাপ আছে, সে কারণেই হয়তো চেক করাটা হয় না। আর অ্যালার্মিং বিষয়টা হচ্ছে 3 নম্বর যেটা শিখেছি, যে যদি আমি চেক করে আমি যদি এটাকে মানে ঠিকমতো না দেখে রাখি তাহলে ব্রেন স্ট্রোক বলি বা হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর বা কিডনি ড্যামেজ বা অন্যান্য অনেক ক্ষতিকর বিষয় হতে পারে। কাজেই এই 3 নম্বর বিষয় যেটা প্রবলেম হয়ে যেতে পারে অনেক রকম। 4 এবং সবশেষ একটা মূল কথাই শিখেছি, একটা কাজই আমাদেরকে করতে হবে নিয়মিত। প্রথমে একটু বিশ্রাম নিতে হবে, এসেই চট করে ব্লাড প্রেশারটা দেখা যাবে না, একটু বিশ্রাম নিতে হবে, কাফটা লাগাতে হবে, বাটনটা চাপতে হবে। আমার প্রেশার যদি ঠিক থাকে বাস ফাইন, কন্ট্রোল ইট, হেলদি লাইফস্টাইল কন্ট্রোল লিভ করতে হবে। আর যেটা স্লোগান এবারের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, মেজার বিপি, প্রথমে বাটনটা চিপলাম, আমি আমার ব্লাড প্রেশারটা জানলাম, 2 নম্বর
কন্ট্রোল বিপি। যদি উচ্চ রক্তচাপ হয়েই যায়, আজকে দেশ বরেণ্য চিকিৎসকরা সবার কাছ থেকে যে আমরা উপদেশ পেয়েছি সেটা নিয়ে কন্ট্রোল করব, ভয় পাওয়ার কিছু নেই। লিভ লঙ্গার, আমরা সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকতে পারবো। আগামীতেও এসকে ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে এ ধরনের আয়োজনে, বিশেষ করে হৃদরোগ সম্পর্কিত যে কোনো আয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমি আবার একটু স্মরণ করতে চাই বাংলাদেশ সোসাইটি অফ জেরিয়াট্রিক কার্ডিওলজি, যাদের আয়োজনে আজকের অনুষ্ঠান। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আজকে যারা আমাদের মাঝে উপস্থিত ছিলেন, যে সকল বরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞগণ, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই প্রথম আলোকে, যাদের সম্প্রচার মিডিয়াতে আমরা আজকে অনুষ্ঠানটাকে সম্প্রচার করতে পেরেছি। আমি ধন্যবাদ দিতে চাই আজকের আমাদের যারা ব্র্যান্ড পার্টনার ছিলেন, তাদের পেছনে যারা আছেন, সেই কার্ডোভিস এবং টেমস এর পেছনের কারিগর যারা, সেই সকল মানুষদেরকে, এবং আমি সর্বোপরি এসকেএফের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং আশা করছি ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আমরা কন্টিনিউ করব, এবং বাংলাদেশের মানুষ আমাদের এই অনুষ্ঠান থেকে যেন কিছু হলেও উপকৃত হতে পারে, সেটা আমরা প্রত্যাশা করি। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।